আলাইকুম। অপরাজিতা বিডি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি সালমা ইয়াসমিন আছি আপনাদের সাথে। আমাদের অপরাজিতা বিডির স্লোগান উদ্ভাসিত হও আপন আলোয়। আমাদের আজকের অপরাজিতা বাংলাদেশের ফ্ল্যাগ গার্ড নামে পরিচিত নাজমুন নাহার সোহাগী। আমাদের নাজমুন নাহার সোহাগী আছেন আজকে আমাদের সাথে। তিনি বাংলাদেশের একজন পরিব্রাজক হিসেবে বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু করে রেখেছেন এবং তিনি দেশে এবং বিদেশে অনেক সম্মাননা পেয়েছেন। আমরা আজকে কথা বলবো আমাদের আজকের অপরাজিতার সাথে। তার ছেলেবেলার গল্প শুনবো, আমরা শুনবো তার ভ্রমণ কাহিনী এবং তার সাথে আরো অনেক গল্প আছে। শুরুতেই জেনে নিব কেমন আছেন আপনি। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে অপরাজিতা বিডির আমাদের যে সকল প্রোগ্রামগুলো হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশে যে সকল বিভিন্ন নারীরা আছেন যারা আপন আলোয় উদ্ভাসিত, আমাদের স্লোগানই এটা। তো বিভিন্ন সেক্টরে যারা নিজেদের মানে স্বনামে যারা উদ্ভাসিত, আমরা তাদের সাথে গল্প করি এবং তার মধ্যে আজকে আমরা আপনার সাথে আজকে একটু গল্প করতে যাচ্ছি। প্রথমেই জানতে চাইবো, আপনার জন্ম লক্ষ্মীপুরে, এটা আমরা জানি। আপনার ছেলেবেলা, একটু বেড়ে ওঠা, পড়াশোনা, এগুলো নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। অপরাজিতার সকল দর্শককে আমার অনেক সালাম এবং শুভেচ্ছা। আমার ছোটবেলা শুরু হয়েছে অ্যাকচুয়ালি লক্ষ্মীপুর থেকে, এবং ছোটবেলাটা খুবই উদ্যমতার মাঝেই আমার বেড়ে ওঠা। সেই উদ্দীপনা, উদ্যমতা সবকিছুর মাঝেই কিন্তু আমার শিশু কিশোর বেলাটা একটা ভিন্নভাবে বেড়ে ওঠার যে আমেজ সেটা ছিল। আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে আমি পৃথিবী ভ্রমণ করব, কিন্তু এত বড় পৃথিবী যে কিভাবে ভ্রমণ করব আমি জানতাম না। শুধু আমি গল্প শুনতাম আমার বাবার মুখে। আমার দাদা আরব ভূখণ্ডের অনেক জায়গায় উনি ভ্রমণ করেছেন, সেটা আমাকে উৎসাহিত করতো। এবং আমার সারাউন্ডিংসে আমার যে ম্যাপ ছিল বা আমার বাবার কাছে শোনা যে গল্প, সে সবকিছু আমাকে আমার ভেতরে এক ধরনের বিশাল বড় এক স্বপ্নের ক্রিয়েট করেছে, যেই স্বপ্ন আমাকে আজকে এখান পর্যন্ত নিয়ে এসেছে। আমি ছোটবেলা থেকে নিজেকে মানুষ হিসাবে ভাবতে শেখা, এবং এই এই যে উচ্ছ্বাসটা, এটা আমার বাবা আমার ভিতরে দিয়েছে যে কখনো আহ বাধা যদি আসে, সেটা ছেলে হোক মেয়ে হোক, তুমি সেভাবেই সে বাধাকে অতিক্রম করার চেষ্টা করবে। তোমার পথে যদি কেউ ঢিল মারে, তুমি সেই কঙ্করকে হাত দিয়ে সরিয়ে তুমি সামনে এগোবে। তো এই যে ছোটবেলা আমার স্বপ্ন দেখা, আমার প্রচুর বইয়ের মধ্যে আমি যখন ভ্রমণ বিষয়ক গল্প আমি পড়েছি, সেটা আমাকে উৎসাহিত করেছে। 2000 সালে প্রথম আমার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাঝে আমার পৃথিবী ভ্রমণ শুরু হয়। কিন্তু এর পরে যে আমি কিভাবে ট্রাভেল করব সেটা আমি জানতাম না। তো 2000 সালে যখন আমার ইন্ডিয়া ভ্রমণ আমার শুরু হয়, সেটা আমি বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছিলাম। আমরা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রাম, সেটা ছিল ভূপালে, বিশ্বের 80 দেশের ছেলে মেয়ে অংশগ্রহণ করে সেখানে। তো সেখানে রক ক্লাইম্বিং করা, জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করে থাকা, বন্য প্রাণীর আশেপাশে ঘোরাঘুরি করতো, ঝর্ণার পানিতে গোসল করা, এই যে একটা দারুণ একটা অ্যাক্টিভিটিস। এবং বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে সে পাহাড়ের মধ্যে উঁচু উঁচু পাহাড়গুলোতে উঠা, একদম খুব পাথরের যে পাহাড়গুলো, সেগুলোর মধ্যে খাড়া খাড়া পাহাড়, মাজার মধ্যে দড়ি বেঁধে যেন পড়ে না যায়, সেই কৈশোর বেলার সেই দারুণ অ্যাক্টিভিটিস গুলো, সেগুলো আমার মনে হয়েছে যে পৃথিবী ভ্রমণের জন্য আমার একটা বিশাল বড় সহায়ক ভূমিকা হিসাবে কাজ করেছে। তো বিশ্বের 80 দেশের ছেলে মেয়ের সামনে যখন আমি বাংলাদেশের পতাকা উত্তোলন করেছি, যেদিন আমাদের শেষ দিন ছিল সেদিন, তখন আমার ভিতরে এক ধরনের উচ্ছ্বাস এবং কান্না মিশ্রিত একটা অনুভূতি সৃষ্টি হয়েছে যে আমি এই লাল সবুজের পতাকা সারা পৃথিবীতে নিয়ে যাব। কিন্তু তার আগে আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, ওই সময়টা আমার আমি অনেক বই পড়েছি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের উপর, যে আমি যদি কখনো আমি পৃথিবী ভ্রমণ করি তাহলে কিন্তু আমি দেশকে সাথে রাখবো। সেটা লাল সবুজের পতাকাকে প্রতিটি দেশে বহন করা আমার ভ্রমণের সাথে সাথে সেটা আমি করব। তো সেই সেই চিন্তা থেকে কিন্তু বাংলাদেশের লাল সবুজের পতাকাটাকে নিয়ে যাওয়া। ইন্ডিয়া থেকে যখন আমি ফিরে আসি, তখন আমি এশিয়ার মধ্যে কয়েকটা দেশ আমি ট্রাভেল করেছি। এরপর 2006 সালে আমি শিক্ষাবৃত্তি নিয়ে আমি সুইডেনে চলে যাই। সেটা আমার জন্য ছিল একটা বিশাল বড় দরজা ওপেন, যে পৃথিবী ভ্রমণ করার জন্য। আমি কঠোর পরিশ্রম করি সেখানে যাওয়ার পর, পড়াশোনার পাশাপাশি আমি কাজ করতে থাকি, পয়সা জমিয়ে সেই পয়সা দিয়ে কিভাবে খুব কম খরচে ট্রাভেল করা যায় সেটা আমি ম্যাপ আঁকতে থাকি।
জোন করে করে ট্রাভেল করা, যে 10টা দেশ, 7টা দেশ, 5টা দেশ, এইভাবে করে করে। কারণ যখন একসাথে আমি 4-5টা দেশ ট্রাভেল করব তখন কিন্তু আমার খরচ কমে যাবে। এক দেশ দিয়ে আমি ফ্লাই করি, অন্য অন্য দেশ থেকে আবার ফ্লাই ব্যাক করি, কিন্তু মাঝের যে দেশগুলো সেগুলো আমি বাই রোডে আমি ট্রাভেল করতাম। এবং ইয়থ হোস্টেলে থাকা, ইয়থ হোস্টেলে আমি থাকতাম, ইয়থ হোস্টেলে যেখানে $10, $5, $20 মধ্যে, সেখানে ইয়থ যারা ট্রাভেলার আসতো সারা পৃথিবী থেকে, তাদের সাথে একসাথে একই কাফেলায় অংশগ্রহণ করে তাদের সাথে কোনো শহর ঘোরা কিংবা কোনো মাউন্টেন ক্লাইমে যাওয়া, তারপর হচ্ছে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখা, তাদের সাথে সংযুক্ত হয়ে তখন দেখতাম। তো আমাকে অনেকে প্রশ্ন করে যে আমি আমি তো সলো ট্রাভেল করি, কিন্তু আসলে যখন আমি পৃথিবীতে আমি নেমে পড়েছি, তখন কিন্তু ঘর থেকে বের হওয়ার পরে কিন্তু আমি কিন্তু একা নই। আমার সাথে হাজারো মানুষের দেখা হয়েছে, যে হাজারো সংস্কৃতিকে জানা হয়েছে। তো এইভাবে করে আমি পৃথিবীর বিভিন্ন জায়গাগুলো আমি ভ্রমণ করেছি, এক দেশ থেকে আরেক দেশে, কখনো পূর্ব আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলো, এশিয়া, ওশেনিয়া এবং ইউরোপ, পৃথিবীর সব মহাদেশেরই মোটামুটি অনেক দেশে আমার ট্রাভেল করা হয়েছে। স্পেশালি আফ্রিকার যে কান্ট্রি গুলা, ল্যান্ডলক কান্ট্রি গুলা, এগুলো 8টা দেশ ছাড়া আর সকল ল্যান্ডলক কান্ট্রি আমি ট্রাভেল করেছি, এবং সমুদ্রের মধ্যে যে দেশগুলো আছে সেগুলো ট্রাভেল করেছি। আমি যেমন পশ্চিম আফ্রিকায় যখন আমি ট্রাভেল করেছি, পশ্চিম আফ্রিকার 15 দেশ টানা 4 মাস ট্রাভেল করেছি। মরিতানিয়া, সেনেগাল, গিনি বিসাউ, গিনি কোনাক্রি, ঘানা, টোগো, বেনিন, নাইজেরিয়া পর্যন্ত, এই যে 15টা দেশ, এটা পুরোটাই আমি সড়কপথে ট্রাভেল করেছি। এই পশ্চিম আফ্রিকা ট্রাভেল করা অনেক কঠিন ছিল, এবং যখন আমি পশ্চিম আফ্রিকা ট্রাভেল করি তখন অনেক দুর্দান্ত ঘটনা, মৃত্যুমুখে পতিত হওয়া, তারপর জঙ্গলের মধ্য দিয়ে হাঁটা, নানা ধরনের জটিলতার মাঝে আমাকে ট্রাভেল করতে হয়েছে, কিন্তু অনেক সৌন্দর্য দেখেছি সেখানে। আবার পূর্ব আফ্রিকা শুরু করেছিলাম ইথিওপিয়া থেকে কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, লেসোথো, সোয়াজিল্যান্ড, মোজাম্বিক পর্যন্ত। ওখানকার যে অসাধারণ যে সৌন্দর্য, আবার নানা ধরনের দুর্গম এলাকার মধ্যে বিভিন্ন ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া, সেটা হয়েছি। সেন্ট্রাল আমেরিকা এভাবে, দক্ষিণ আমেরিকা এভাবে ট্রাভেল করেছি। ইউরোপটা ট্রাভেল করা অতটা কঠিন ছিল না, ইউরোপের যে অপার সৌন্দর্য সেটা দেখেছি, কিন্তু ইউরোপ ট্রাভেল করাটা একটু সহজ ছিল, কারণ ওখানে সিকিউরিটির অত মানে ব্যবস্থা খুবই ভালো ছিল। ভালো ট্রেন, ভালো বাসে করে ট্রাভেল করেছি, যেটা আফ্রিকার অন্যান্য দেশে, ওশেনিয়া কিংবা পৃথিবীর অন্য দেশে যেটা হয়নি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন কত দুর্ধর্ষ অভিযান তিনি করেছেন, এবং আমরা আজকে আছি অপরাজিতা বিডি লাইফ এর সাথে, এবং আমাদের সাথে আছেন আমাদের আজকের অপরাজিতা নাজমুন নাহার সোহাগী। আমি আবার একটু আপনার শৈশবে ফিরে যাই। আপনার পারিবারিক নাম সোহাগী। এত আদুরে একজন মানুষ, এবং 8 ভাই বোনের মধ্যে আপনি ছোট, যদি ভুল না করে থাকি, তাহলে এত আদুরে একজন মানুষ এত সাহসী কি করে হয়ে উঠলেন? সেটা কি আপনার বাবা এবং দাদার কারণে? তারাও ছিলেন ভ্রমণ পিপাসু। তাদের একটু গল্প শুনতে চাই। অ্যাকচুয়ালি আমি ফিল করেছি ছোটবেলা থেকে, আমার জন্মের পর থেকে আমি যখন বুঝতে শুরু করেছি তখন আমি ফিল করেছি আই ওয়াজ বর্ন টু ট্রাভেল। আর আমার নামটা অ্যাকচুয়ালি আমার বাবা রেখেছে। তা আমি যেহেতু ফ্যামিলি সবার ছোট, আমি যেমন আদরে বড় হয়েছি তেমনি কঠিন শাসনের মধ্যে আমাকে বড় হতে হয়েছে। একদম পুরাই আর্মি লাইফ লিড করার মতো, যেটা আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত সেই লাইফ আমাকে লিড করতে হয়েছে। খুব ভোরে ঘুম থেকে উঠা, 11টার মধ্যে ঘুমাতে যাওয়া, তারপরে নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, এই যে একটা একটা শাসন। এবং আবার এটার মাঝে যেমন আমি আমার যে সাইকেল চালানো, ব্যাডমিন্টন খেলা, তারপর বন্ধুদের সাথে আড্ডা মারা, পড়তে যাওয়া, এই যে দুরন্তপনা, সব সব দুরন্তপনাই ছিল। মানে একটা কঠিন অনুশাসন, ধর্মীয় চর্চা, কঠিন অনুশাসন, দুরন্তপনা, খেলাধুলা, পড়াশোনা, সবকিছুই আমাকে ওই করতে হয়েছে। তখনই আমি স্বপ্নটা আমার ভিতরে মানে বুনতে থাকি যে আমি ইউনিক কিছু করব, যে দেওয়াল ভেঙে বেরিয়ে যাওয়া, যে একটা উদ্যমতা বা ইউনিক কোনো কিছু সৃষ্টি করা, সেটা আমি চেয়েছিলাম, যেটা মানুষ এখনো করেনি। বা হয়তো পৃথিবীতে কোনো কিছু মানুষ করেছে যেটা আমি বাংলাদেশ থেকে আমি করতে চেয়েছিলাম। আজ থেকে 24 বছর আগে আমি সেটা শুরু করেছি। তা আমার দাদা 1926 থেকে 31 সাল পর্যন্ত আরব ভূখণ্ডে উনি জাহাজে করে, ঘোড়ায় চড়ে উনি ট্রাভেল করেছেন, কখনো পায়ে হেঁটেছেন। সে গল্পগুলো আমাকে খুব অভিভূত করতো। তো আমার দাদা একজন ইসলামিক স্কলার ছিলেন, ওনার জীবনটা টোটালি একটু ডিফারেন্ট ছিল অন্যান্য গতানুগতিক মানুষের জীবনের থেকে। সেই গল্পগুলো আমার বাবা আমাকে সবসময় করতেন, এবং সেটা আমাকে দারুণভাবে ইন্সপায়ার করতো। আমার বাবা উনি
উনি একমাত্র ছেলে ছিলেন আমার দাদার, কিন্তু উম, তার যে চিন্তা ভাবনা, গতানুগতিক চিন্তা ভাবনার থেকে একটু ডিফারেন্ট ছিল। উনি সবসময় আমাকে বলতেন যে মানুষ পড়াশোনা করার জন্য চীনেও যেতে পারে। ভালো ভালো কথা বলতেন, স্পেনীয় সভ্যতার কথা শোনাতেন, তারপরে মিশরের কথা শোনাতেন, এবং ইসলামিক যে হিস্ট্রি গুলো আছে, ইতিহাস, সংস্কৃতি, বিভিন্ন মানুষের জীবন ব্যবস্থা, এগুলো সে খুব জানতো। তো আমার সেই ছোট্ট মনে এই ছোট ছোট গল্পগুলো আমাকে দারুণ উৎসাহিত করতো। তারপর আমি আস্তে আস্তে বই পড়া শুরু করেছি, এবং বইয়ের মাঝে আমি তখন জানতে পেরেছি অনেক কিছু। যে মাসুদ রানার বই আমি পড়েছি, সৈয়দ মুস্তফা আলী, তারপর আমি কলম্বাসের আমেরিকা আবিষ্কারের যে বিভিন্ন কাহিনীগুলো সেগুলো আমি পড়তাম বিভিন্ন। তারপর রামনাথ বিশ্বাস, অতীশ দীপঙ্কর, পৃথিবীতে যারা ট্রাভেল করেছেন আইকনিক, তাদের গল্পগুলো আমাকে উৎসাহিত করতো। এভাবে আস্তে আস্তে আমি ইবনে বতুতার যে রেহলা বইটা, সেটা আমি পড়েছি। সেখান থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি। সো এভাবে আমি উৎসাহিত হই পৃথিবী ভ্রমণের জন্য। বাবার সাথে কি কোথাও ভ্রমণ করা হয়েছিল? আপনার বাবাও তো অনেক ভ্রমণ করেছেন আপনার মাকে সাথে নিয়ে। হ্যাঁ, আমার বাবা অ্যাকচুয়ালি ভ্রমণ করেছেন কয়েকটা জায়গায়, কিন্তু আমার বাংলাদেশে আমি ভ্রমণ করেছি বাবার সাথে অনেক জায়গায়, কিন্তু আমার মাকে নিয়ে আমি 14টা দেশে ভ্রমণ করেছি পৃথিবীর। যে আমার বাবা 2010 সালে আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমার মনে হয়েছে যে আমি পৃথিবীর অনেক জায়গা দেখি, এত সুন্দর জায়গা, যে আমাদের দেশে মায়েরা অনেক কিছু দেখতে পারে না, বা তারা তাদের জীবনকে ডেডিকেট করে সন্তানদের জন্য। তখন আমার মনে হয়েছে যে আমার মা খুব লোনলি হয়ে গেছে, এবং আমি তাকে আসলে এই যে পৃথিবীর যে অপূর্ব সুন্দর, এটা কিছুটা হলেও যদি আমি তাকে দেখাতে পারি। তো এভাবে আমার মা 2011 সালে আমি ওনাকে ইউরোপে নিয়ে যাই, এবং উনি এবং আমি আমি যেভাবে যেভাবে ট্রাভেল করতাম, হোটেলে থাকা, ট্রেনে যাওয়া, ক্যাম্পিং করে থাকা, তারপর যে লাইফটা আমি লিড করেছি ট্রাভেলের মধ্যে, সেই লাইফটা উনি অ্যাকচুয়ালি আমার সাথে লিড করেছে। এবং আমার মনে আছে যে ইউরোপের সেই আমরা শুরু করেছিলাম ফিনল্যান্ড থেকে, ফিনল্যান্ড, রাশিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া, তারপর জার্মানি, ইটালি, থেকে শুরু করে ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, মাল্টা, এবং তারপর এই দেশগুলো ট্রাভেল করার পরে ডেনমার্ক, নরওয়ে, এই দেশগুলো ট্রাভেল করার পরে তারপরে আমেরিকার 8টা স্টেট উনি আমার সাথে ঘুরেছেন। তো উনি যখন ট্রাভেল শেষ হয়, এবং উনি অ্যাকচুয়ালি ট্রাভেলের সময় জার্নি যখন আমরা করেছি, তখন উনি আমাকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এগুলোর কাহিনী আমাকে বলেছেন, এবং মুক্তিযুদ্ধের সময় কিভাবে তারা ছিলেন, কিভাবে মুক্তিযোদ্ধাদেরকে আমার আম্মা রান্না করে করে খাওয়াতেন, অন্ধকারে খাবার পাঠাতেন অন্ধকারের সময়। তো রাত্রে বেলা মুক্তিরা এসে এসে খেত। তো ওই যে কাহিনীগুলো, এগুলো কিন্তু আমি জানতাম না কিছুই। যখন উনি আমার সাথে ট্রেনে করে সুইজারল্যান্ড আলপসে যাচ্ছেন, ওই সময়টা উনি আমাকে এই গল্পগুলো করতেন তখন। এবং আলপস পর্বতমালার যে অপূর্ব সুন্দর ইয়াংফ্রু যেটা, সেখানে যখন উনি উঠেছেন, উঠার পরে উনি ওখানে নামাজ পড়েছেন, এবং উনি ওখানে দোয়া করেছেন। আমি বলেছি যে মা, তুমি কি দোয়া করেছো আমার জন্য? আমি জাস্ট দুষ্টুমি করছি। তখন বলছে যে আমি কি করেছি সেটা আমি বলবো না। যখন উনি সব ট্রাভেল শেষ করেছেন আমার সাথে, করার পরে উনি যখন ফিরে যাবেন বাংলাদেশে, তখন উনি আমাকে বলেছে যে বাবা, আমি আমি যে পৃথিবীর কিছু অংশ, কিছু সৌন্দর্য আমি দেখতে পেরেছি তোমার সাথে, এটা আমার পরম প্রাপ্তি। যে আমাকে যদি কেউ স্বর্ণের টুকরো দিত, আমি এত খুশি হতাম না। যে তোমার সাথে আমি ট্রাভেল করতে পেরেছি এবং এত কিছু আমি দেখতে পেরেছি, এটা আমার জন্য খুব ভালো লাগাচ্ছিল। আমার একটা মেমোরি ক্রিয়েট হয়েছে এটা। তো এর থেকে আসলে কি, তখন যে আমার মায়ের জীবনে আমি কিছুটা সুন্দর স্মৃতি দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। দারুণ! আপনার কথাগুলো শুনতে আসলে এত বেশি ভালো লাগছে। প্রিয় দর্শক, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনারা কমেন্ট করতে পারেন আমাদেরকে, এবং আমাদের আজকের অপরাজিতা আমাদের সাথেই আছেন। আপনারা আমাদের অপরাজিতাকে যে কোনো প্রশ্ন সরাসরি করতে দেব তার কাছে। কমেন্ট গুলো আমরা পড়তে থাকবো। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, আমি আসলে আপনাকে একটু টেনে টেনে ব্যাকে নিয়ে যাচ্ছি, যে আপনার সম্পর্কে আসলে সবটা জানতে ইচ্ছা করছে। আপনার জি। পড়াশোনা রাজশাহী ইউনিভার্সিটিতে এবং রাষ্ট্রবিজ্ঞানে আপনি অনার্স এবং মাস্টার্স করেছেন। সেই সময় আপনি তো ছোটবেলা থেকেই তো চেয়েছিলেন অনেক বেশি, সেই সময় কি আপনি পড়াশোনায় মনোযোগ দিয়েছিলেন, নাকি সেই সময় ঘোরাঘুরি করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বা ঘোরাফেরা শুরু থেকে তখন হ্যাঁ, থেকে? আমি ছোটবেলা থেকে আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি। আমি ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট ছিলাম। যদি বলা হয়ে থাকে যে আমার রোল নাম্বার ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত 1 থেকে 3-এর মধ্যে ছিল। তারপরে আমি যখন স্কুল শেষ করেছি, তারপর কলেজ শেষ করার পরে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আমি পড়ি।
তো যখন আমি স্কুল লেভেলে ছিলাম ওই সময়টা আমি ট্রাভেল করেছি। আমার প্রথম মানে আমি আম সীতাকুণ্ড যে পাহাড়, এটা আমার আমার মেজো আপা, ওনার ছোট নাম হচ্ছে অ্যাকচুয়ালি পাখি আপা। তো ওনার সাথে আমি ট্রাভেল করেছি। উনি এবং ওনাদের আমার দুলাভাই ছিলেন আমিন জুট মিলের ম্যানেজার, এবং উনি ওখানকার একটা ঊর্ধ্বতন পোস্টে উনি ছিলেন। তো ওদের ওখানে পিকনিক হতো, এবং সেই সময়টা মাউন্টেন ক্লাইম্ব করা, মাউন্টেনের মধ্যে দিয়ে হাঁটা, বিভিন্ন মানুষজন একসাথে হয়ে। তো আমি খুবই ছোট ছিলাম তখন। ওই সময়টা আমার বয়স 8 বছর ছিল। আমার মনে আছে যে আমি আমার বোনের সাথে ওই সময়টা আমি ট্রাভেল করেছি ওই জায়গাগুলো, এবং খুব সুন্দর ওই জায়গাগুলো। প্রথম আমি ওই যে ট্রাভেল করা সেটা আমি দেখেছি। কিন্তু আমি লক্ষ্মীপুরে যখন ছিলাম ওই সময়টা আমি বিভিন্ন আশেপাশে যে জায়গাগুলো ট্রাভেল করা, যে ভ্রমণের একটা ইচ্ছে সেটা আমার ছিল। আমি চিটাগংয়ে যখন আমি ম্যাট্রিক পাশ করেছি তখন আমি খাগড়াছড়ি গিয়েছি, এবং ইন্টারমিডিয়েট পাশ করার পরে চিটাগংয়ের অনেক জায়গা, বান্দরবন, ওই জায়গাগুলো আমি ট্রাভেল করেছি। মাউন্টেন যে এলাকাগুলো সেগুলো আমি ট্রাভেল করেছি। তারপর আমি পটুয়াখালী, ওই 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 অংশগুলো যেটা কুয়াকাটা, সেই অংশগুলো আমি ট্রাভেল করেছি। এরপরে আমি যে গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সাথে অ্যাসোসিয়েট ছিলাম, সেই সময়টা আমি বাংলাদেশের অনেক প্রত্যন্ত জায়গা যে ক্যাম্পিং করা, বিভিন্ন প্রোগ্রামগুলো হতো গার্লস গাইডের, রেঞ্জার রেঞ্জার যে প্রোগ্রামগুলো হতো সেগুলোতে আমি অংশগ্রহণ করি। বিভিন্ন প্রত্যন্ত জায়গাগুলোর মধ্যে গাজীপুর, চিটাগং, রাজশাহী, বিভিন্ন জায়গাগুলোর মধ্যে তখন আমি ট্রাভেল আমি করেছি। তারপর আমার 2000 সালে প্রথম তারপর ট্রাভেল করার, যে বিদেশে ট্রাভেল করার যে সুযোগটা সেটা আসে। আর পড়াশোনা যেটার কথা বলেছেন, অ্যাকচুয়ালি পড়াশোনা আমি মনোযোগী ছিলাম। একদম যে মনোযোগী ছিলাম না, কিন্তু আমি পড়াশোনার প্রতি একদম খুব যে গদবাঁধা পড়াশোনা, যে সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ পড়তে থাকা, সেটা না। আমি নির্দিষ্ট একটা সময় ধরে পড়তাম, কিন্তু অন্যান্য বিষয় সম্পর্কে, যে জেনারেল নলেজ থেকে শুরু করে গান শোনা, জেনারেল নলেজ সম্পর্কে জানা, পেপার পড়া, রেডিও টেলিভিশন দেখা, তারপরে এগুলোর প্রতি আউট যে অ্যাক্টিভিটিস গুলো, এগুলোর প্রতি আমার খুব মানে আগ্রহ ছিল। এবং আমি বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করা, আমি যখন খুব ছোট স্কুলে পড়তাম, আমি ক্লাস 7-8-এ, ওই সময় থেকে 7-8-9-10 আমি রচনা প্রতিযোগিতা, তারপরে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা, শিক্ষা সপ্তাহগুলো যেগুলো হতো সেগুলোতে আমি বিভিন্ন শিক্ষা সপ্তাহগুলোতে অংশগ্রহণ করতাম। আমার মনে আছে এখন, আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমি বিজ্ঞান মেলায় অ্যান্টিসেপটিক লোশন আমি তৈরি করেছিলাম, এবং সেটা দ্বিতীয় পুরস্কার পেয়েছি। তারপর রচনা প্রতিযোগিতা আমি দিয়েছিলাম, আমি প্রথম পুরস্কার পেয়েছি আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে থাকতে। শিক্ষা সপ্তাহগুলো যখন হতো সেগুলোতে আমি অংশগ্রহণ করতাম, এবং আমার কাছে এখনো 36টা সার্টিফিকেট আছে, ছোটবেলা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আউট অ্যাক্টিভিটিস যেগুলা। তারপরে বিভিন্ন সংগঠনের যে বিভিন্ন প্রোগ্রাম গুলো হতো সেগুলোতে অংশগ্রহণ করতাম। ইয়থেন্টিক হাঙ্গার যে যে ছোট ছোট প্রজেক্ট গুলো হতো সেগুলোতে আমি অংশগ্রহণ করতাম। আউট যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলোর প্রতি আমার খুবই নেশা ছিল, সেগুলো আমি প্রচুর করতাম। সেগুলো হতো কি, আমার বিভিন্ন কমিউনিটির সাথে, বিভিন্ন ছেলে মেয়েদের সাথে আমার একটা কমিউনিকেশন হতো। আমি অনেক কিছু জানতে পারতাম, যে পড়াশোনার যে বাইরেও যে অনেক কিছু জানা যায়, পড়াশোনার বাইরে জানা যায় অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। প্লাস যখন বিভিন্ন মানুষের সাথে দেখা হতো, বিভিন্ন ছেলে মেয়েদের সাথে, ইয়াং, তাদের সাথে দেখা হতো, এবং তাদের মাধ্যমে আমি অনেক কিছু, আমার নলেজটাকে আমি শেয়ার করতাম। আমি খুব অনুসন্ধানী টাইপের একটা মেয়ে ছিলাম, যে এটা কি ওটা কি জিজ্ঞেস করা, জানতে চাওয়া, এই টাইপের আমি ছিলাম ছোটবেলা থেকে। এবং আমার মা সবসময় আমাকে বলতেন যে আমি প্রচুর প্রশ্ন করতাম, যে যে কোনো জিনিস জানার প্রতি, যে আমি যখন খুবই ছোট ছিলাম তখন আমার প্রচুর আগ্রহ ছিল। আর আমার মা সবসময় একটা কথা আমাকে বলেছে, আমার অ্যাকচুয়ালি জন্ম হয়েছে বৃহস্পতিবার ভোর রাতে, যখন সুবহে সাদেকের যে সময়টা, এই সময়টা আমার জন্ম হয়েছে। ঠিক অন্ধকার শেষ হয়ে যাচ্ছে, আলো, সূর্যের আলো ফোটার ঠিক আগে যে সময়টা, এবং সেই সময় একটা তারা থাকে আকাশে, যেটা হচ্ছে উজ্জ্বল তারা, এবং সেটা হচ্ছে নাজমুন, এবং সেই অর্থ ধরে আমার নামটা রাখা হয়েছে নাজমুন। তো আম, আমার মা, যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম, ওই সময়টা উনি প্রায় সময় স্বপ্ন দেখতেন যে উনি প্লেনে, উনি কোথাও যাচ্ছেন বা উনি উঠছেন, ওই সময়টা উনি স্বপ্ন দেখতেন। এটা তার কাছ থেকে শোনা, মায়ের কাছ থেকে। এভাবে আমার ছোটবেলাটা অ্যাকচুয়ালি বাবা মা ভাই বোনের মাঝে সবার আদর ভালোবাসা শাসনের মাঝে আমি বড় হয়েছি। এবং অনেক প্রচুর ধন্যবাদ। বই পড়া, যে আমাদের বাসায় যে প্রচুর বই পড়ার যে চর্চাটা, এটা ছোটবেলা থেকে ছিল। যে আমার মনে হয় যে আমি যখন আমার একাডেমিক পড়াশোনা করতাম, আমি চুরি করে করে অনেক সময় বই পড়তাম, এবং বাবা মাঝে মাঝে বলতো তোমার পরীক্ষা, এসে আমাকে অনেক সময় ধমকাতো যে তোমার পরীক্ষা, তুমি পরীক্ষার পড়ো, তুমি পরে গল্পের বইগুলো বা এগুলো তুমি পরে পড়বা। কিন্তু তারপরে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে আমি পড়াশোনা করতাম, যে আমি প্রচুর মানে বই পড়ার একটা নেশা ছিল আমার। আপনার পারিপার্শ্বিকতা, আপনার পরিবার, আপনার জ্ঞান
দ্বিপাশী যে মনটা আসলে অনেক কিছু আপনাকে একজন বাংলা সুন্দর একটা বাংলা পরিব্রাজক করে তুলতে আপনাকে সাহায্য করেছে। আপনার কাছে এবার কমেন্ট বক্স থেকে দুটো প্রশ্ন একসাথে করব। সেটা হচ্ছে যে ভ্রমণ আপনার কি শখ, ইচ্ছা? আপনি কি ভ্রমণকে কখনো এটা কি পেশা হিসেবে নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? আর ২ নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের সকল জেলায় কি আপনি ভ্রমণ করেছেন? এটা আমাদের কমেন্ট বক্স থেকে প্রশ্ন। আচ্ছা, যিনি প্রশ্ন করেছেন ওনাকে ধন্যবাদ। বাংলাদেশের 46টা জেলা আমি ভ্রমণ করেছি। তার মধ্যে আমি বলতে চাই যে আমি বান্দরবানে রেমাক্রি থেকে থানচি পর্যন্ত আমি 12 ঘন্টা পায়ে হেঁটে আমি ট্রাভেল করেছি, এবং একদম মিয়ানমারের বর্ডারের কাছাকাছি যে রিমোট এরিয়া, আদিবাসীদের যে মাচার মতো যে ঘরগুলো আছে বাঁশের মতো, সে বাঁশ দেওয়া, যে সেখানে আমি ঘুমিয়েছিলাম রাত্রে। আমরা 5 জন বন্ধু মিলে গেছিলাম ওখানে, এবং তাদের যে আদিবাসী কালচার সেটা দেখেছি, এবং ওখানে 110 বছর বেঁচে আছে এমন একজন বৃদ্ধের সাথে দেখা হয়েছে, এবং সে আদিবাসী হিস্ট্রি গুলো তখন শুনেছি, এক পাহাড় থেকে তারা আরেক পাহাড়ে কিভাবে এসেছে। ওখানের যে কালচার দেখা এবং ওখানে যে পায়ে হেঁটে হেঁটে যে প্রকৃতি দেখা অসাধারণ। এবং আমার পায়ের কিছু অংশ মানে ছিলে গেছে, এবং পাথরের, এবং খুব দূর, এটা 2017 সালে আমি গিয়েছি। তখন মানে তখনও কিন্তু অনেক মানুষ তখন ওই জায়গাগুলো ট্রাভেল করেছে। তারপর বান্দরবন, খাগড়াছড়ি, ওই অঞ্চলটা চিটাগংয়ের, সে অঞ্চলটা আমার অনেক ট্রাভেল করা হয়েছে। তারপর বাংলাদেশের রাজশাহী অঞ্চলের যেই দর্শনীয় স্থানগুলো সেগুলো আমি সবই ট্রাভেল করেছি। চিটাগং অঞ্চলের যে দর্শনীয় স্থান সেটা সবই ট্রাভেল করেছি। তো এইভাবে 46 অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট আমার ট্রাভেল করা হয়েছে। আর সেকেন্ড কোশ্চেন যেটা অ্যাকচুয়ালি আমার ট্রাভেল, যেহেতু আমি ট্রাভেল করছি, শত শত মেসেজ আসছে কয়েকদিন পর পরই, অনেক অসংখ্য মেসেজ আসে যে অনেকে ট্রাভেল করতে চায়। তো আমার সেই সবার আগ্রহ থেকে আমি প্ল্যান করছি যে আমি একটা ট্রাভেল বিজনেস আমি শুরু করতে যাচ্ছি অতি শীঘ্রই, এবং আপনারা অবশ্যই সেটা দেখতে পাবেন। আমি বাংলাদেশের নারীরা যারা আছে তাদেরকে নিয়ে গ্রুপ করে করে, এবং আমি যেভাবে ট্রাভেল করেছি তাদেরকে নিয়ে জোন করে করে ট্রাভেল করাবো এভাবে, এবং সেখানে কিছু শিক্ষণীয় অ্যাক্টিভিটিস থাকবে। সেটা সবার জন্য সারপ্রাইজ রইলো, যে ট্রাভেলের মাঝে শিক্ষণীয় অ্যাক্টিভিটিস গুলো করাবো, এবং তারা তারা তাদেরকে যে অ্যাডভেঞ্চারাস যে ট্রাভেল লাইফটা, সেটা আমি সেই ফ্লেভারটা তাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো, এবং খুব সুন আমি সেটা শীঘ্রই শুরু করতে যাচ্ছি। আচ্ছা, দারুণ একটা চিন্তা। এই প্রশ্নটা আমি আসলে অনেক পরে করতে চাচ্ছিলাম, আপনি আগেই অ্যান্সার দিয়ে ফেলেছেন। এখন তাহলে একটু পরিপূরক একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বাংলাদেশের মেয়েদের ব্যাপারে। বিশেষ করে আপনি জানেন আমাদের সমাজ বা আমাদের আসলে এই যে দক্ষিণ এশীয় যে সমাজ ব্যবস্থা, সেখানে আমাদের মেয়েদের অবস্থা এবং অবস্থান। তো সেই ক্ষেত্রে আসলে মেয়েদের, আপনি মেয়ে হিসেবে কোনো প্রতিকূলতা কি বলবো ফেস করেছেন কিনা, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার, কিংবা আপনি কোথাও গেছেন, কেউ আপনাকে বলছে তুমি মেয়ে হয়ে এগুলো করছো, মানে এইরকম সামাজিক যে প্রতিকূলতা, সেগুলো আপনি কেমন ফেস করেছেন এবং সেগুলো থেকে আপনি উতরে কিভাবে গেছেন? অ্যাকচুয়ালি কিছু প্রতিবন্ধকতা তো থাকেই সব জীবনের, আমরা স্বীকার করি আর নাই করি। সেটা হচ্ছে যে আমার পরিবার যেমন আমাকে উৎসাহিত করেছে, তেমনি সামাজিক কিছু প্রতিবন্ধকতা ছিল। সেটা হচ্ছে যখন আমার ছোটবেলায় এই সময় কিছু প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতাগুলো মনের শক্তি দিয়ে উতরে যাওয়া, এবং পরিবারের সাপোর্টে, অ্যাকচুয়ালি বাবা মা ভাই বোন বা যদি ঠিক থাকে, বা তারা যদি উৎসাহিত করে, তারা যদি সমাজের সে কটুকথাকে প্রোটেক্ট করে বা আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে, যে কোনো নারীকে, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হয় না। আর সবচেয়ে বড় হচ্ছে নিজের মনের শক্তি, যে আমাদের সাইকোলজিক্যাল যে স্ট্রাগল গুলো আছে, মনের ভিতরে যে বোঝাপড়াটা, বা একজন আমাকে একটা কটু কথা বলছে, সেটা আমার গায়ে না মাখা, সেটা ধুলোর মতো ঝেড়ে ফেলা। তখনই একটা মানুষ সাকসেস হতে পারে, যখন সে কোনো কথাকে কানে না দিয়ে তার স্বপ্নের পথে সে এগিয়ে যায়। তাহলে কিন্তু সে এগিয়ে যেতে পারবে। কারণ এই যে পৃথিবী ভ্রমণ করছি, এত বিশাল বড় স্বপ্ন আমি আমার বুকের ভেতর আমি ধারণ করেছি, তখন কিন্তু ওই ঠুনকো কথা কিন্তু কিছুই যায় আসে না। যে মানুষ চাঁদে যায়, যে মানুষ মহাকাশে যায়, যে মানুষ পৃথিবী ভ্রমণ করবে, এই যে বিশাল বিস্তর চিন্তা, এই চিন্তার মাঝে যখন আমি থাকবো বা যারা আছে, তখন কিন্তু এই ছোটখাটো কিন্তু এই সাইকোলজিক্যাল যে স্ট্রাগল গুলা বা বাধাগুলো, এটা কিন্তু না। পৃথিবী যখন ভ্রমণ করেছি তখন কিন্তু আমি অনেকবার মৃত্যুমুখে পতিত হয়েছি, নানা ধরনের বৈচিত্র্যের বাধা, দুর্গম পথ অতিক্রম করতে হয়েছে, 5বার মৃত্যুমুখে পতিত হওয়া, অন্ধকারের মধ্যে আটকা পড়া, তারপর হচ্ছে নানা ধরনের জটিলতার মাঝে পড়া। তখন কিন্তু এই ছোট ছোট কথাগুলো, ঠুনকো, এগুলো কিন্তু কিছুই না। যখন আমি একটা
আমি যখন একটা পর্যায়ে চলে এসেছি, যখন 100 দেশ আমি ট্রাভেল করে ফেলেছি, তখন কিন্তু আস্তে আস্তে অনেক কিছু আমার সামনে বা আমার হাতের মুঠোয় কিন্তু চলে এসেছে। মানুষের সাকসেস তখনই আসে যখন মানুষ পরিশ্রম করে বা ডেডিকেশন থাকে বা কটু কথাগুলোকে পিছনে ফেলে সামনের দিকে আগায়। আর কে কি বলেছে সেটাকে কিন্তু আমি অ্যাকচুয়ালি, বাংলা কথায় আমি সেটা কিন্তু পাত্তা দেইনি। আমি কিন্তু সেটাকে ওভারকাম করে সামনে গিয়েছি। মানুষের জীবনে অনেক বাধা আসবে, শুধু কটু কথা নয়, মানুষের জীবনে অনেক বাধা দিতে চাইবে। দেখা যাচ্ছে যে নানা ধরনের হিংসাত্মক অনেক কথা বা হিংসাত্মক পরিস্থিতি আহ, মোকাবেলা করতে হয়। একটা মানুষ যখন দেখেন একটা সাকসেসের শিখরে যায়, তখনই কিন্তু তার পিছনে কিন্তু অনেক মানুষ লেগে থাকে। সেটা হয়তো ভিজিবলি ইনভিজিবলি লেগে থাকে। সেটা হয়তো অনেক সময় দেখা যাচ্ছে ইন্টারভিউতে বলা যায় না। সেটা তখন দেখা যাচ্ছে তাকে কিন্তু সেটা ইন্টারনালি তাকে প্রোটেক্ট করতে হয়। একটা মুকুট যখন মানুষ ধারণ করে, তখন সেটাকে রক্ষা করার জন্য কিন্তু, সেটাকে ধ্বংস করার জন্য অনেক মানুষ উঠে পড়ে লাগবে, কিন্তু সেটাকে রক্ষা করার জন্য তখন কিন্তু কাছের মানুষ যারা আছে, পরিবার, বন্ধু বা শুভাকাঙ্ক্ষী যারা আছে, তাদেরকে মিলেই কিন্তু সেটাকে তখন রক্ষা করতে হয়। যখন একটা মানুষ যখন অনেক উপরে চলে যায়, সে কিন্তু আলো দিতে থাকে, স্পার্ক করতে থাকে। সে স্পার্কের পথে কিন্তু তার কিছু না কিছু বাধা আসবে। সে বাধাকে কিন্তু অতিক্রম করেই কিন্তু চলে যেতে হবে। আর একটা নারীর কিন্তু স্বনির্ভরতা, সেটা হচ্ছে তার স্বাধীনতার কিন্তু চাবিকাঠি। আমরা যদিও স্বাধীনভাবে আমরা জন্ম নেই, কিন্তু আমাদের স্বাধীনতার পথে কিন্তু নানা ধরনের বাধা আসে। সেই বাধাগুলো আমরা না বললেও কিন্তু আসে। সেটাকে অতিক্রম করার জন্য একটা নারীকে শিক্ষিত হতে হবে এবং তাকে আহ পরিশ্রমী হতে হবে। তাকে উপার্জন করতে হবে, তখনই কিন্তু তার স্বাধীনতা ফিরে আসবে, তখনই তার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে সে। আশা করছি আমাদের যারা হচ্ছে কিশোর কিশোরী আছেন এবং যারা বেড়ে উঠছেন, বিশেষ করে নারীরা, যত প্রকার বাধা বিপত্তি আছে, এটা তাদের নিজেদের সাহসের সাহসের দ্বারা কিংবা তাদের পড়াশোনা শিক্ষার দ্বারা নিশ্চয়ই সেগুলো ওভারকাম করবে। জি। আরেকটা বিষয় হচ্ছে, আমি প্রশ্নটা যেটা করতে চাচ্ছি, আপনার পরবর্তী পড়াশোনা আপনি করেছেন দক্ষিণ কোরিয়াতে এবং সুইডেনে। সেই সময় কি জি। আপনি শুধু ওই দেশগুলোই ভ্রমণ করেছেন, নাকি তার আশেপাশে যতগুলো দেশ পেয়েছেন আপনি সবগুলো হচ্ছে ভ্রমণের সেই সুযোগটাকে কাজে লাগিয়েছেন? সেই গল্পটা একটু শুনবো। তার আগে একটু দর্শকদেরকে জি। বলে জি। নিই, প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অপরাজিতা বিডির আজকের লাইভ। আমাদের সাথে আছেন বাংলাদেশের ফ্ল্যাগ গার্ল, পরিব্রাজক নাজমুন নাহার। আমার পরিব্রাজক বলতে খুব ভালো লাগছে, শব্দটা ভীষণ সুন্দর। আপনারা যে কোনো কমেন্ট করতে পারেন, আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের গেস্টকে। জি প্লিজ। থ্যাংক ইউ, আপনি অনেক সুন্দর করে বলছেন। আমার অ্যাকচুয়ালি যখন আমি সুইডেনে যাই পড়াশোনা করার জন্য, আমার স্বপ্ন ছিল যে বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি বেরিয়ে পৃথিবীর কোনো জায়গায় পড়াশোনা করতে যাব, তাহলে কিন্তু আমার দরজাটা আরো ওপেন হয়ে যাবে। এটা আমার ভেতরে একটা ইচ্ছে ছিল। তো সেই ইচ্ছেটা আমার 2006 সালে আমি সুইডেনে যখন লোন ইউনিভার্সিটিতে যাই পড়াশোনা করার জন্য, তখন আমি চিন্তা করলাম যে এটা আমার বিশাল বড় একটা দরজা ওপেন হয়েছে, এটাকে আমার কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে যে আমাকে পরিশ্রম করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে। আমি 17-18 ঘন্টা কাজ করি, আবার পড়াশোনা করি, আবার ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম ছিল, সেই ল্যাঙ্গুয়েজ স্কুলে যাওয়া, তার মাঝে সময় বের করে ট্রাভেল করা, আবার সেটার উপর রিসার্চ করা যে কিভাবে আমি কম খরচে ট্রাভেল করব। সবকিছু মানে আমার প্রতিটা মুহূর্তকে, ঘুমের জাস্ট 5 ঘন্টা 6 ঘন্টা ঘুম ছাড়া বাকি যে সময়টা, এই সময় প্রতিটা মুহূর্তে আমার কাজ, আমার ব্রেনকে নিয়ে কাজ করা, ব্রেন স্টর্মিং করা, সবকিছু আমি করতাম। তো যখন আমি সুইডেনে ছিলাম, তখন আমার একটা সুযোগ এসেছে যে সুইডেনের সেনজেন কান্ট্রি ভিসা আমি পেয়েছি। অর্থাৎ একটা দেশে ভিসা পাওয়া মানে 36টা দেশে ট্রাভেল করতে পারা, সেটা একটা সুযোগ। তখন আমি আস্তে আস্তে, আমি তখন আমি ভাবিনি যে আমি কিভাবে এশিয়া যাব, দক্ষিণ আমেরিকা যাব, সেই চিন্তা তখন আমি করিনি। আমি কিভাবে ইউরোপ ট্রাভেল করব সেটা নিয়ে আমি পড়েছিলাম, যে ইউরোপের বিভিন্ন জায়গাগুলোর সম্পর্কে রিসার্চ করা। তখন আমি রিসার্চ করে বের করলাম যে সুইডেন আশেপাশে যে কান্ট্রি গুলো আছে, যেমন নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড। আমি ফিনল্যান্ডে যাওয়া শুরু করলাম বোটে করে। তারপর আমি ফিনল্যান্ড থেকে রাশিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া, সেগুলো জোন করে ট্রাভেল করলাম। এরপর আমি করেছি জার্মানি, ইটালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, এই এই দেশগুলো। তারপর জোন করেছি সার্বিয়া, সার্বিয়া থেকে ম্যাসিডোনিয়া, আলবানিয়া, বুলগেরিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া পর্যন্ত। তারপর আবার আরেকটা জোনে এইভাবে ট্রাভেল করেছি। এভাবে 5টা, 7টা, 10টা, 2টা, এভাবে করে করে যখনই সুযোগ পেয়েছি তখন ওই সময়টাকে কাজে লাগিয়ে এভাবে করে করে ট্রাভেল করেছি কম খরচের মধ্যে। যখন আমার ইউরোপ শেষ হলো, যখন আমি দক্ষিণ কোরিয়াতে গিয়েছি, অ্যাকচুয়ালি দক্ষিণ কোরিয়া ওই সময়টা, আমার তো মূল পড়াশোনা ছিল সুইডেনে। যখন আমি দক্ষিণ কোরিয়া গিয়েছি সেই সময়টা আমার অ্যাকচুয়ালি খুবই শর্ট টাইম ছিল। ওই সময়টা শুধু সাউথ কোরিয়াটাই আমি ট্রাভেল করেছি। সাউথ কোরিয়ার বিভিন্ন বিভিন্ন জায়গার, কারণ ওখানে 46 কান্ট্রি থেকে
ছেলে ছেলেরা মেয়েরা স্কলারশিপ নিয়ে এসেছে। তো তাদের সাথে যে কালচারাল একটা এক্সচেঞ্জ, এবং এই 46 দেশের ছেলে মেয়েদের সাথে আমার একটা বন্ধুত্ব ক্রিয়েট হয়েছে, আমাদের একটা গ্রুপ হয়েছে হিউম্যান রাইটস, সাউথ এশিয়া হিউম্যান রাইটস গ্রুপ, যেটা সেটা হচ্ছে কি আপনার NSU, ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটি সাউথ কোরিয়াতে। তো সেটা আমি যেমন ইথিওপিয়াতে যখন আমি গিয়েছি, তখন ইথিওপিয়াতে লোলা নামে আমার এক বান্ধবী ছিল, সে ক্লাস ক্লাস ফেলো, সে আমাকে হেল্প করেছে। আবার ইকুয়েডরে যখন গিয়েছি, ইকুয়েডরে আমাদের আন্দ্রেয়াসের একটা বন্ধু ছিল, সে হেল্প করেছে। এরপরে আমি যখন কাজাখস্তানে গেছি, কাজাখস্তানে একজন আমাকে হেল্প করেছে। থাইল্যান্ডে গিয়েছি যখন, UN-এ চাকরি করতো, আমাদের সাথে ওখানে পড়াশোনা করেছে। তো এভাবে সারা পৃথিবী জুড়ে অন্তত 46 জন না হলেও আমি অন্তত 20 জনের সহযোগিতা পেয়েছি বিভিন্ন দেশে। সেটা আমার একটা নেটওয়ার্কিং আমার হয়েছে। ওই সময়টা আমি নেটওয়ার্কিং করেছি, সেই সময়টা পড়াশোনা করেছি, সেই সময়টা আমি সাউথ কোরিয়ার যে বিভিন্ন স্থানগুলো আছে সেগুলো ট্রাভেল করেছি। আচ্ছা, এবারের প্রশ্নটা একটু ব্যক্তিগত বলতে পারেন বা একটু অন্যরকম। সেটা হচ্ছে, আপনাকে দেখে যারা হচ্ছে ভবিষ্যতে, সেটা আমরা কিশোর বা কিশোর বলেন, যুবক যুবতী যারা আছেন, যারা ইন্সপায়ার্ড হবেন, তারা যদি ভ্রমণ করতে যায়, ইকোনমিক পরিকল্পনাটা কেমন হবে? মানে আপনি ইকোনমিক পরিকল্পনাটা কেমন করে করেছেন সেটা যদি একটু বলেন। খুবই সুন্দর একটা কোশ্চেন। ইকোনমিক পরিকল্পনাটা এভাবে করা উচিত অ্যাকচুয়ালি, যেমন বিভিন্ন ভাবে করা যায়। প্রথমেই কস্ট মিনিমাইজ করার জন্য সড়ক পথে ট্রাভেল করতে হবে। 10 কিলো মধ্যে, 7 কিলোর মধ্যে যদি ব্যাকপ্যাক নেওয়া যায় সেটা খুব ভালো হয়। কারণ লাগেজ যদি নেই তাহলে কিন্তু অনেক খরচ বেড়ে যায় প্লেনে গেলে, বা লাগেজ নিলে কিন্তু ভারী হয়, কষ্ট হয় নানাভাবে। তাতে খরচ কিন্তু অনেক কিছু কমে আসে। আর হোস্টেলে থাকা, হোস্টেলে মানে $5, $10, $20, মানে $30 মধ্যে কিন্তু পৃথিবীর যে কোনো দেশে হোস্টেলে থাকা যায়। আর যেসব দেশে হোস্টেল নেই সেখানে কোচ সার্ফিং এর মাধ্যমে থাকা, সেটা একটা ওয়েবসাইট আছে কোচ সার্ফিং। সেখানে যেমন আমার বাসায় যদি একটা রুম থাকে, আমি কোনো ট্রাভেলার আমার ওই কোচ সার্ফিং এর মাধ্যমে নেটওয়ার্কিং করলে আমার সাথে, তখন আমি তাকে থাকতে জায়গা দেওয়া। এবং প্রত্যেক কোচ সার্ফার যারা আছে তাদের একটা প্রোফাইল থাকে, সেখানে রেটিং থাকে। গেস্টরা যখন সেখানে থাকে, থাকার পরে তারা রেটিং দেয় যে গুড অর ব্যাড অর সামথিং, তখন ভালো রেটিং দেখে দেখে বিভিন্ন দেশে কোচ সার্ফিং এর মাধ্যমে থাকা যায়। স্পেশালি আমি আফ্রিকাতে অনেক দেশে ছিলাম, কারণ কোচ সার্ফিং এর মাধ্যমে থাকলে কিছু পয়সা সামান্য দিলে দেওয়া যায়, না দিলে কোনো অসুবিধা নেই, একটা গিফট দিলে হয়। কোচ সার্ফিং হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে সে তার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমার দেশে যখন একটা টুরিস্ট আসে, সে হয়তো তার সামান্য কিছু পয়সা আছে, সে অত, বেশিরভাগ টুরিস্টরা যারা ইয়াং ট্রাভেলার আছে তাদের পকেটে কিন্তু খুব কম পয়সা থাকে, তারা খুব কম পয়সার মধ্যে কিন্তু ট্রাভেল করে। তো তখন তারা ইয়থ হোস্টেলে থাকে বা কোচ সার্ফিং এর মাধ্যমে থাকে। একটা দেশে যায় তারা 2 মাস কাজ করে করে 5টা দেশ ট্রাভেল করে, আবার আরেকটা দেশে যায় সে হয়তো 3 মাস কাজ করে, তারপরে কয়েকটা দেশ ট্রাভেল করে। এমনও ট্রাভেলার আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি দেখেছি। আবার দেখেছি বিভিন্ন কৃষি ফার্ম গুলাতে কাজ করে, এভাবে করেছে, করে করে ইকোনমি ভাবে এভাবে ট্রাভেল করে। আর আমি যেটা করেছি, আমার যেমন অ্যাকচুয়ালি আমি যা পড়াশোনা, আমি পাশাপাশি আমি যে কাজ করেছি, বা আমি পরবর্তীতে যে ছোট ছোট প্রজেক্ট গুলোতে আমি কাজ করে করে পয়সা জমিয়েছি, করে আমি আমি কিন্তু আমার এক্সপেন্সিভ কোনো গাড়ি বাড়ি কোনো কিছুই নেই। আমার বয়সী যারা বন্ধুরা আছে তাদের কিন্তু সবারই ফ্ল্যাট আছে, গাড়ি আছে, দামি গাড়ি আছে। যেমন আমার আমার একটা গাড়ি ছিল, সেটা আমি সেল করে আমি সাউথ আমেরিকার ট্রাভেল করেছি। তারপর হ্যাঁ, তো ভ্রমণের জন্য আমি ইকোনমি বাজেট সব সময় করেছি। যেমন সারাদিনে দেখা যাচ্ছে যে আমি একবেলা খেয়েছি, কিন্তু এনার্জেটিক খাবার খেয়েছি। এনার্জেটিক খাবার যেমন পশ রেস্টুরেন্টে খাওয়া না, অনেক সময় স্ট্রিট ফুড আছে, সেটাতে স্ট্রিট ফুড খাওয়া। যেমন হয়তো ডিম খেয়েছি, আমি কলা খেয়েছি, তারপরে সেদ্ধ যে খাবারগুলো আছে আফ্রিকাতে, 3 মাস ইয়াম আলু খেয়েছিলাম। কচুর যে মুড়ো আছে সেটা সেদ্ধ করা ছিল, সেটা খেয়েছি। আমি যদি অনেক পশ রেস্টুরেন্টে যেতাম আফ্রিকাতে, সেটাতে কিন্তু আমি অ্যাফোর্ড করতে পারতাম না। স্ট্রিটের যে খাবারগুলো ছিল সেগুলো খেয়ে আমি ছিলাম। আমার ইচ্ছে ছিল যে আমি দেখবো, পৃথিবীকে আমি দেখবো। যদি আমি পয়সা বাঁচাতে পারি তাহলে আমি হয়তো আরেকটা শহর দেখতে পারবো, আরেকটা দর্শনীয় স্থান আমি দেখতে পারবো। সেভাবে আমি কিন্তু ট্রাভেল আমি করেছি। তো এভাবে ইকোনমি বাজেট করা যায়, যে পরিশ্রম করে পয়সাকে জমিয়ে এক্সপেন্সিভ কোনো কিছু না করে সড়ক পথে ট্রাভেল করা, স্মল ব্যাকপ্যাক নেওয়া, হোস্টেলে থাকা, তারপর জোন করে করে ট্রাভেল করা, 10টা দেশ, 5টা দেশ, একটা দেশে ফ্লাই করে, যে পরবর্তী 5টা দেশ সড়ক পথে ট্রাভেল করে লাস্ট কান্ট্রি থেকে ফ্লাই ব্যাক করে। এভাবে ট্রাভেল করলে তাহলে ইকোনমি ভাবে ট্রাভেল করা যায়, যেটা আমি করেছি। আচ্ছা, আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ইচ্ছে থাকলেই উপায় হয়। এই উপায়ের ডেফিনেটলি মধ্যে ডেফিনেটলি। জি, এখন আপনি তো আপনার ইচ্ছের উপায়টাকে আপনি বের করে নিয়েছেন।
তার মধ্যে আপনি আপনার পরিবারকে কিভাবে সময় দিচ্ছেন, আপনার পরিবারে কে কে আছেন, এবং আপনার পরিবারের পক্ষ থেকে কি কখনো এরকম কমপ্লেন এসেছে যে এত তো ঘুরেছো, এবার একটু থামো? অ্যাকচুয়ালি আমি মনে করি যে পুরো পৃথিবী আমার পরিবার। যে পৃথিবীতে যে ভ্রমণ করছি, আমার চিন্তা হচ্ছে আমরা কিন্তু ওয়ান রুট থেকে এসেছি। পৃথিবীর যে কোনো দেশের মানুষই কিন্তু, আমি যখন ট্রাভেল করি পথে পথে আমার পরিবার হয়ে যায়। যেমন আমি জার্নি করছি, আমার বাসে বাসে আমার পাশে 58 ঘন্টা একজন জার্নি করছে, সে কিন্তু আমার পরিবারের মতোই হয়ে যায়। আমি তার সাথে কথা বলি, আমার কালচার এক্সচেঞ্জ করি। আমি তখন যেতে যেতে তার সাথে কিছু সময় স্পেন্ড হয়। আবার কোনো নতুন কোনো শহরে যাচ্ছি, সেখানে একটা মানুষকে জানা জেনে পরিবারের মতোই কিন্তু তার সাথে মানে গল্প করা সেটা। আর আমার যে অরিজিনাল যে পরিবার, সেটা আমার বাবা মা ভাই বোন, তাদের সাথে আমি পৃথিবীর যেখানেই থাকি অ্যাকচুয়ালি তাদের সাথে আমার ফোনে কমিউনিকেশন হয়। যেখানে থাকি ম্যাপ শেয়ার হয় আমার ভাইয়ের সাথে, আমার ভাই সবসময় আমার ম্যাপ ফলো করে। এবং আমি যদি কখনো ফোন দিতে না পারি তখন আমি তাদেরকে টেক্সট করে দিই। অনেক দুর্গম জায়গা আমি ট্রাভেল করেছিলাম আফ্রিকাতে, সেখানে দেখা যাচ্ছে যে 2 দিন 2.5 দিন জঙ্গলের মধ্যে যখন আটকা পড়েছি, তারা আমার কোনো খোঁজ পাচ্ছে না। তখন উদ্বিগ্নতার মধ্যে কাটে আমার মায়ের। সে তখন নামাজের বিছানায় পড়ে থাকে যে আমার মেয়ের যেন কিছু না হয়। এই যে তার ভেতরে যে শঙ্কা, অ্যাকচুয়ালি নানা ধরনের দুর্গম পরিস্থিতি বা দুর্গম যে ঘটনাগুলো ঘটেছে, 5বার মৃত্যু মুখে আমি পতিত হয়েছি। আমার হয়তো নেটওয়ার্কের বাইরে আমি চলে গেছি আফ্রিকার বিভিন্ন জায়গায়, আমার মোবাইলে চার্জ থাকে না, বা আমি এক জায়গায় আটকা পড়েছি, বর্ডার ক্রস করতে পারিনি, আদিবাসীদের সাথে ছিলাম, সেই জায়গায় কোনো ইলেকট্রিসিটি নেই, কোনো নেটওয়ার্কও নেই সেই জায়গার মধ্যে, দুর্গম জায়গা। তখন আমি দেখা যাচ্ছে 3 দিন সেখানে আটকা পড়ে আছি, তাদের সাথে কোনো কমিউনিকেশন করতে পারি নাই। তখন তারা আমাকে আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, আমিও আল্লাহ আমাকে বাঁচাবে সেটা ভেবেই আমি ওভাবে আমি যাত্রা করেছি। এভাবে কমিউনিকেশন হয়েছে। আর যখনই আমি পৃথিবী ভ্রমণ, আমি কয়েকটা জোন ট্রাভেল করেই যখন কয়েকটা দেশ আমার ট্রাভেল করা হয়, তখন কিন্তু আমি দেশে ফিরে আসি। তখন এখানে আমার যে স্টোরিটা, এটার জন্য, এটা শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে আমার ইনভাইটেশন আসে, বিভিন্ন সংগঠন থেকে, রোটারি ক্লাব, রেড ক্রিসেন্ট, বা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি, তরুণদের বিভিন্ন প্রোগ্রাম গুলো, সেখানে আমি গেস্ট স্পিকার হিসেবে আমাকে নিয়ে যায়। আর এই সময়টা তখন আমি দেখা যাচ্ছে যে ইন্টারভিউতে আমাকে ডাকে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে ইন্টারভিউতে ডাকে। ওই সময়টা তখন আমি আমার ফ্যামিলির সাথে আমি সময় কাটাই, আমার মা, আমার ভাই বোন, আমার ভাগনা ভাগ্নি সবার সাথে। আর বাংলাদেশের খাবার অ্যাকচুয়ালি যখন অনেকদিন খেতে পারি না, তখন কিন্তু ফিরে এসে গোগ্রাসে এখানে খাই। এবং পথে পথে দেখা যাচ্ছে খুব কম খাওয়া হয়, কিংবা জার্নি করার সময় ওইভাবে প্রপার ফুডটা হয়তো পাওয়া যায় না, বা কোথাও কোথাও হয়তো তাদের লোকাল ফুড খেয়ে থাকা হয়। তো তখন দেশে ফিরে এসে সেটাকে রিকভার করি। খাবার নিয়ে প্রশ্নটা আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটু গল্পের মধ্যে শুনতে চাই। গল্পটা হচ্ছে এরকম, আপনি তো সমুদ্র প্রধান দেশ ভ্রমণ করেছেন, কিংবা বরফের দেশ হয়তো ভ্রমণ করেছেন, বা পাহাড়ের দেশ ভ্রমণ করেছেন। আপনার কাছে কোনটা বেশি পছন্দ লেগেছে? এবং আপনি সেই সাথে আমাদেরকে এটাও জানাবেন যে আপনার একটা গল্প, আপনি বারবার বলছিলেন যে বিভিন্ন দুর্গম জায়গায় গেছেন, মৃত্যু মুখে পতিত হুম। হয়েছেন, এরকম একটা ছোট্ট গল্প শুনবো, এবং আপনার পছন্দের জায়গাটাও শুনবো। সেই সাথে আপনার খাবার দাবারের ব্যাপারে আমাদেরকে একটু জানাবেন যে আপনি বাংলাদেশি কোন খাবারটা পছন্দ করেন। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি পাহাড় এবং সমুদ্রের কম্বিনেশনে যেই স্থানগুলো, সেগুলো আমার কাছে খুব ভালো লাগে। যে দেশে যে স্থানগুলো পাহাড় এবং সমুদ্র একটা জায়গা আছে, সে জায়গাটা আমার কাছে, সেই স্থানগুলো আমাকে বেশি অ্যাট্রাক্টিভ করে। পুরো পৃথিবীটা অ্যাকচুয়ালি সুন্দর, পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় বৈচিত্র্য, কোথাও পাহাড়, কোথাও সমুদ্র, কোথাও ভলকানো, কোথাও অসাধারণ প্রকৃতি। আমার কাছে খুবই ভালো লেগেছে আইসল্যান্ডের অ্যাকচুয়ালি। আমি বাংলাদেশ তো আমার মাতৃভূমি, বাংলাদেশ আমার খুবই ভালো লাগে, যতবারই আসি। কিন্তু তার বাইরে যে জায়গাগুলো ভালো লেগেছে সেটার কথা বলছি, যে আইসল্যান্ড খুবই বিউটিফুল একটা কান্ট্রি। আইসল্যান্ডের যে ভলকানো আছে, খুব বিউটিফুল মাউন্টেন আছে। যেমন আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ লেগেছে ল্যান্ড মান্না লুগার ভ্যালি, একটা জায়গা আছে আইসল্যান্ডে। সেই জায়গাটা কালারফুল মাউন্টেন আছে, সেখানে মাউন্টেনের নিচে ক্যাম্পিং করে থাকা। এবং সেখানে চাঁদের আলো যখন পড়ে ওই ক্যাম্পিং এরিয়ার মধ্যে, এবং ওই যে কালারফুল মাউন্টেন গুলো দেখা, এক সাইডে গ্লেশিয়ার, অন্য সাইডে আগ্নেয়গিরির এরকম ধোঁয়া উঠছে। এই যে একটা জিওগ্রাফিক্যাল যে একটা চেঞ্জ, এই চেঞ্জের মধ্যে আবার চাঁদের আলো পাওয়া, আহ তাঁবুর চেন খুলে সেই সৌন্দর্য দেখা, এবং গুনগুন করে সেখানে গান গাওয়া, সেই যে অসাধারণ একটা অনুভূতি, সেটা খুবই অসাধারণ ছিল। এবং এই ল্যান্ডমার্না লুগার ভ্যালিতে আমি হাইকিং করেছি, গ্লেশিয়ারের উপর দিয়ে, কখনো পিছলে পড়ে গেছি, কখনো পাথরের ভ্যালিতে হারিয়ে গেছি যেতে যেতে। আবার সেখানে গিয়ে আগ্নেয়গিরির অগ্নি উৎপাত যেখানে হচ্ছে, সেই সাইডে পাটা রেখে যে মাটির উপরে যে একটা গরম, একটা ধোঁয়া এবং গরম, সেই জায়গাটা একটু ফিল করেছি, মানে শরীরের সাথে স্পর্শ করেছি, সেটাকে ছুঁয়ে দেখা, যে প্রকৃতির সেই
অসাধারণ জিনিসটাকে ছুঁয়ে দেখা, সেটা যদি ভয়ঙ্কর ছিল ছুঁয়ে দেখা, তারপরে গ্লাসিয়ারকে ছুঁয়ে দেখা, এবং মাউন্টেন গুলো খুব কাছাকাছি ছিল, সে গ্লাসিয়ার মাউন্টেন গুলো ছুঁয়ে দেখা, যে গ্লাসিয়ার মাউন্টেন ক্লাইম করে ছুঁতে হয়, বা সেটা অনেক সময় ভয়ঙ্কর থাকে, পিচ্ছিল থাকে, কিন্তু এমন এমন কিছু মাউন্টেন ছিল, কালার উপর গ্লাসিয়ার, সেটাকে ছুঁয়ে দেখেছি এবং সেটা খুবই অসাধারণ ছিল। এবং কিছু জায়গা আছে যেটা টেকনোটিক প্লেট আছে মাটির নিচে, ইউরেশিয়া এবং আমেরিকা টেকনোটিক প্লেট। আইসল্যান্ডে একটা মাউন্টেন আছে যেটা 5 ইঞ্চি করে করে পৃথিবীর আদি লগ্ন থেকে সরে গেছে, সেটার মধ্যখানে একটা জায়গা আছে, সেখানে আমি লাল সবুজের পতাকা উড়িয়েছি। এই আশ্চর্যজনক যে জায়গাগুলোতে, হাই মাউন্টেন যেটা যেমন পেরু রেইনবো মাউন্টেন, সেখানে 14,200 ফিট, সেখানে গিয়েছি। সেখানে যাওয়ার পরে সেখানে শ্বাসকষ্ট হয়েছিল, এবং কাছাকাছি যখন গিয়েছি সামিটের, সেখানে আমার গাইড আমাকে ফেলে রেখে চলে যেতে গিয়েছিল, কিন্তু সেখান থেকেও আমি বেঁচে গিয়েছি। বেঁচে গিয়ে আমি সেই সামিটে আমি লাল সবুজের পতাকা নিয়ে গেছি। তারপর 90টা সিঁড়ি পার হয়ে মাচু পিছুতে আমি উঠেছি, সেখানে লাল সবুজের পতাকা আমি উড়িয়েছি। তারপর আমি হ্যাঁ, দুর্গম যেই গুয়ান ক্যাসেল একটা জায়গা ছিল, একটা প্যাসিফিক সমুদ্রের পাশে একটা রিভার ছিল, সেই রিভার, সেটা কঞ্চাল একটা সমুদ্র সৈকত ছিল। যাওয়ার পথে জোয়ার ছিল না, ভাটা ছিল, ফেরার পথে জোয়ার ছিল, এবং সেখানে যখন পানির মধ্যে আমি নেমে ওই পার হচ্ছিলাম, ওই সময়টা প্রচন্ড স্রোতে আমাকে নিয়ে যাচ্ছিল। আমার সাথে দুজন টুরিস্ট ছিল, তাদেরকে আর আমি দেখতে পাইনি, তারা অন্য জায়গায় চলে গেছে। আমি যখন একা একা ফিরছিলাম, ওই সময়টা তখন ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এবং তখন কোথা থেকে কে যেন আমাকে আমি চিৎকার করছি, একটা ভদ্রলোক দৌড়ে আসলো অন্ধকার থেকে, এসে আমাকে সে বাঁচালো সেখান থেকে। এমন পরিস্থিতির মধ্যে আমাকে আফ্রিকার মধ্যে অনেক সময় পড়তে হয়েছে। কাঠের মধ্যে ঘুমিয়েছি, জঙ্গলের মধ্যে আটকা পড়েছি, আটকা পড়ে মধ্যরাতের মধ্যে, মধ্যরাত থেকে সেই ভোরবেলা পর্যন্ত হেঁটেছি পায়ে হেঁটে, সেটা গিনিকোনাকৃত জঙ্গলে, যেখানে মানুষ কিডন্যাপ হয়, এবং আদিবাসীর বাসার সামনে আশ্রয় নিয়েছি, একটা কাঠের টুকরোর মধ্যে রেস্ট করেছি। তারপর সেখানে 2.5 দিন না খাওয়ার পরে একটা অরেঞ্জ খেয়ে বেঁচেছিলাম। 6 কিলোমিটার পায়ে হেঁটে একটু পানি খেয়ে খাওয়ার জন্য আফ্রিকাতে মানে অপেক্ষা করেছিলাম, খেয়েছি, গরু কাঁচা মাংস খেয়ে থাকতে হয়েছে। তারপর কিরগিজস্তানে আলারচা মাউন্টেন থেকে পড়ে গিয়ে বুনো গাছের সাথে ঝুলেছিলাম, সেখান থেকে ফেলো টুরিস্ট আমাকে বাঁচিয়েছে। জর্জিয়াতে একটা দুর্ঘটনার শিকার হয়েছে, সেখানে গোলাগুলির মধ্যে পড়ে পাহাড়ের মধ্যে বুক বিছিয়ে 4.5 ঘন্টা ওখানে থাকতে হয়েছে। তারপর ছিনতাইকারীর কবলে পড়েছি, সেটা ছিল গুয়াতেমালা স্ট্রিটে। সেখানে ছিনতাইকারী আমার পয়সা মোবাইল নিয়ে যেতে চেয়েছিল, সেখান থেকে বেঁচে গেছি, এবং সেখান থেকেও রক্তাক্ত হয়েছি, কিন্তু সেখান থেকে বেঁচে ফিরেছি। এই ভাঙ্গা শরীর ভাঙ্গা পা নিয়ে আবার আম, একটা জায়গা ছিল খুবই সুন্দর সেটা, এবং খুব ভয়ঙ্কর ছিল, ভলকানিক মাউন্টেন, যেটা নিকারাগুয়ার স্যারোনিগ্রো মাউন্টেনে আমি হাইকিং করেছি, এবং সেখান থেকে ভলকানিক বোটে করে, কাঠের টুকরা ছিল, কাঠের টুকরা পাথরের উপর দিয়ে বিছিয়ে দিয়ে, পাথর করার উপর দিয়ে সেখান থেকে আবার নেমেছি। অত্যন্ত দুর্দান্ত এবং দুর্গম যে অভিযাত্রা, সেটা করেছি। এবং সেখানে শিলাবৃষ্টি হয়েছিল, যাওয়া পাহাড়ের উপরে যখন মাউন্টেনের উপর উঠেছিলাম, হাই মাউন্টেনে, শিলাবৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য কাঠের একটা টুকরো মাথার উপর দিয়ে তারপর পাথরের নিচে এভাবে লুকিয়েছিলাম। যখন আমি উগান্ডা থেকে রুয়ান্ডা যাচ্ছিলাম, তখন প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে পড়ে বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। সে জঙ্গলের মধ্যে বাস অ্যাক্সিডেন্ট হওয়ার পরে শুধু বাসের যে গ্লাস ছিল, গ্লাস ভেঙে ব্যাকপ্যাক বুকের মধ্যে নিয়ে জাম্প করে সেখান থেকে পড়েছি, লাফ দিয়ে পড়েছি সেখান থেকে। তারপরে কখনো ভোর রাতে, কেনিয়ার মধ্যে ভোর রাতে যখন নেমেছি, তখন এরকম চারিদিকে কেমন যেন ভয়ঙ্কর পরিস্থিতি, সেখান থেকে ভোর রাতে মাইক্রো বাসে করে আবার আরেকটা শহরে গিয়েছি। এরপরে সারা রাত জার্নি করেছি, এমন অনেক জায়গা আছে যেটা সেনেগালের সেন্ট লুই থেকে ঢাকার পর্যন্ত। অন্ধকারের মধ্যে যখন বর্ডার ক্রস করতে পারিনি, ইমিগ্রেশন অফিসার বলছে তুমি যেতে পারবা না, ওখানে গেলে তোমার একটা ঝামেলার মধ্যে তুমি পড়তে পারো, গাম্বিয়াতে। তারপর গাম্বিয়াতে তখন আদিবাসীদের সাথে থেকে গিয়েছিলাম। 1 ঘন্টা পরে কি হবে সেটাও কিন্তু আমি জানতাম না, এমন পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হয়েছে। না খেয়ে থাকা, প্রকৃতির বিভিন্ন বৈচিত্র্যের সাথে মোকাবেলা করা, তারপর ডেজার্টের মধ্যে মরু ঝড়ের মধ্যে পড়ে রক্তাক্ত হওয়া এবং রোল হয়ে পড়ে গিয়েছি। কিন্তু ওই যে মরু ঝড়ের পড়তে পড়তে আবার যখন ভোর হয়ে গেছে, তখন সূর্যোদয় সূর্যাস্ত দেখা সারাদিন, এবং সেটার যে অপার সৌন্দর্য। আবার হাঁটতে হাঁটতে দেখেছি যে মরুর ভিতরে, মরুর যে ভ্যালি, সে ভ্যালির ভিতরে লেক, অপূর্ব সুন্দর লেক, ব্লু কালার ওয়াটার, সেখান থেকে আবার ফিশিং করা। একদিকে দুর্গম কষ্ট, আবার অন্যদিকে যে অপূর্ব সুন্দর সেটা দেখা, দুইটার মিশ্রণে এই যে বৈচিত্র্য। তখন আসলে ওই যে কেউ কিছু বলেছে, কেউ কিছু ভেবেছে, এই অপার সৌন্দর্যের মাঝে বা এই দুর্গম সবকিছুর মধ্যে চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যাওয়া, সেটা তখন কিন্তু ভিন্ন রকম হয়ে যায়।
এবং নানা মানুষের সাথে মেশা। যখন আমি বতসোয়ানা থেকে সাউথ আফ্রিকা আসছি, তখনও খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সেখানে একটা ভদ্রমহিলা আমাকে হেল্প করেছে, আমার মুখের মধ্যে কালো কাপড় বেঁধে আমাকে ট্যাক্সিতে করে নিয়ে হোস্টেল পর্যন্ত পৌঁছে দিয়েছে। তারপর যখন আমি কলম্বিয়াতে নেমেছি, কলম্বিয়াতে রাত 2টার সময় সেখানে একটা মহিলা আমাকে হোস্টেল পর্যন্ত পৌঁছে দিয়েছে, আবার ভেতরে ঢোকা পর্যন্ত অপেক্ষা করেছে যেন আমি সেখানে আমার জন্য কোনো বিপদ না হয়। যেখানে কখনো কোনো বিপদে পড়েছি সেখানে কিন্তু মানুষ আমাকে হেল্প করেছে, মানুষের সহযোগিতা আমি পেয়েছি সারা পৃথিবী জুড়ে। সো বৈচিত্র্যময় পৃথিবীতে শুধু বৈচিত্র্যময় প্রকৃতিকে যে আবিষ্কার করা তা কিন্তু নয়, হাজারো মানুষের সাথে দেখা হয়েছে পৃথিবীর পথে পথে, হাজারো মানুষকে আবিষ্কার করেছি, মানুষের জীবন যাত্রা, কালচারকে জানতে পেরেছি, মানুষের জীবনের গল্প শুনেছি। যখন আমি সুদান গিয়েছি, সেখানে সুদানের মিশনে যখন আমি বাংলাদেশের যে আর্মিরা ওখানে মিশনে গিয়েছে, আর্মিদের আহ বিভিন্ন দেশের শান্তির বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে আমাকে নিয়ে বিভিন্ন যখন পত্রিকায় লেখালেখি হতো, তখন অনেক মিরাকল ঘটনা ঘটেছে। যেমন অনেক দেশের এই লেখালেখির মাধ্যমে অনেক দেশের প্রধানমন্ত্রী, অনেক দেশের মন্ত্রী বা বিখ্যাত কোন ব্যক্তিত্ব, তাদের সাথে কোনো না কোনো ভাবে আমার দেখা হয়েছে, হয় তারা ডেকেছে কিংবা কেউ না কেউ তাদের সাথে আমাকে মিট করিয়ে দিয়েছে। এভাবে সাউথ সুদানের পিস মিনিস্টার যে স্টেফান, উনি পত্রিকায় দেখে উনি আমাকে বলেছে যে তুমি আমাদের দেশের মেয়েদেরকে কিছু শুনিয়ে যাও। সেটা আবার পত্রিকায় এসেছে। তখন জুবাতে তারা একটা জুবা ইউনিভার্সিটিতে তারা একটা প্রোগ্রাম করেছে, সেখানে আমি একটা স্পিচ দিয়েছি, আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে। এই ধরনের ঘটনাগুলো হঠাৎ করে করে আকস্মিক ভাবে ঘটেছে। তারপর আর্মিদের মিশন মিশন এরিয়া, যেটা টম্পিং এরিয়া ইউএন এর, সেখান থেকে আমার কল এসেছে যে বাংলাদেশের আর্মিরা আমার সাথে মিট করতে চায়। সেখানে আমি তখন গিয়েছি, তাদের সাথে মিট করেছি এবং সেখানে দেখেছি যে আর্মিরা কিভাবে লাইফ লিড করছে এবং তারা অনেক কষ্ট করছে। আর্মিরা অনেকে মরে যাচ্ছে বিভিন্ন মিশনে, যে তারপর জি। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তাদের জীবনটাকে আমি দেখেছি। এই যে জানা অনেক কিছু এবং সেটাকে স্প্রেড করা মানুষের জীবনযাত্রাকে, এভাবে যেতে যেতে আমি সারা পৃথিবীতে আমি আমার বাংলাদেশের আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকার পাশাপাশি আমি রেজ করেছি যে নো ওয়ার অনলি পিস, যে আমরা কিন্তু সবাই একই পৃথিবীর মানুষ, একই আকাশের নিচে বসবাস বলছিলাম আমরা করছি। একটা ফ্যামিলি। জি আপনি আপনার কথায় বারবারই বলছিলেন আমরা একটা ফ্যামিলি। প্রিয় দর্শক, কিভাবে কিভাবে অনেকটা সময় চলে গেল, আমাদের হাতে সময় আসলে কমে গেছে, আর অল্প একটু সময় আছে। গল্প শুনতে পারলে তো আসলে সারা রাত চলে যাবে। ভীষণ আমি এনজয় করছিলাম, এত রোমাঞ্চকর এবং এত ভয়াবহ কিছু ঘটনা, যে সমুদ্রকে টাচ করা বা অগ্নুৎপাতকে, লাভাকে টাচ করা, যে ফিল করা, যেটা বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন রকম দুঃসাহসিক যে সময়গুলো আপনি পার করেছেন, সেগুলোর গল্প আমরা শুনলাম। প্রিয় দর্শক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। আজকের অপরাজিতা বিটিতে আমাদের লাইভে আছেন বাংলাদেশের একজন পরিব্রাজক, বাংলাদেশের ফ্ল্যাগ গার্ড বলা হয় তাকে, তিনি নাজমুন নাহার। আপনার কাছে এখন আমি যে প্রশ্নগুলো করব সেগুলো একটু সংক্ষিপ্ত হবে, কারণ আমাদের সময় একটু কম। জি প্রশ্নগুলোতে যদি সে সংক্ষেপে অ্যান্সার দেন, আমি জাস্ট প্রশ্নটা করব, আপনি আমাকে অ্যান্সারটা দিবেন। আমাদের কমেন্টে একটা প্রশ্ন এসেছে যে আপনি তো সোলো ভ্রমণ করেন, হ্যাঁ, আপনি নিজেই বলেছেন এটা। এই সোলো ভ্রমণ একজন নারী হিসেবে আপনি আহ, কতটা সেফটি আপনি বোধ করেছেন, এবং কোনো পরামর্শ আছে কিনা যারা এইভাবে করে, কোনো সেফটি পরামর্শ স্পেশালি মেয়েদের জন্য? সোলো ট্রাভেল করার সময় অ্যাকচুয়ালি সব সময় আমার দুটো চোখ কিন্তু আমার যে ইন্দ্রিয়ের মধ্যে আমার সাবকনসিয়াস মাইন্ড যেটা, সেখানে কিন্তু অনেকগুলো চোখ খোলা রাখতে হয়। কারণ হচ্ছে যে কোনো সময় একটা বিপদের আশঙ্কা হতে পারে। অর্থাৎ আমি আমার নিজেকে কিভাবে এক্সপ্রেস করব, মানুষের সাথে কিভাবে ডিল করব, আমার অ্যাটিচিউডটা কেমন হবে, সেটার দিকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু নিরাপদ থাকা যায়। আর পৃথিবীর অনেক দেশ আছে, যেমন জ্যামাইকা, তারপরে হচ্ছে পৃথিবীর আম, যেমন পাপুয়া নিউগিনি থেকে শুরু করে এরপরে এল সালভাদর, হন্ডুরাইস, গুয়াতেমালা, এরকম কিছু কিছু জায়গা আছে, যে সমস্ত জায়গাগুলো থেকে অ্যাকচুয়ালি ব্রাজিলের কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু সন্ধ্যার পরে হোস্টেলে ফিরে আসার জন্য বলে, ওরাই বলে, লোকাল যারা আছে তারাই বলে যে আমি আমার হোটেলে কিংবা হোস্টেলে ফিরে আসার জন্য। আর সন্ধ্যার পরে যদি কেউ বের হতে চায় তাহলে কাউকে সাথে নিয়ে, অর্থাৎ 5 জন 6 জন যারা ট্রাভেলার আছে তাদেরকে সাথে নিয়ে বের হতে হয়। অর্থাৎ পৃথিবীর যে যে জায়গাগুলো আছে সেখানে লোকাল মানুষের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে ওখানে সেফটি কেমন, তাহলে সেভাবে সেফ রাখতে হবে। অর্থাৎ যখন আমি আমি যেমন খুব মানে অ্যাকচুয়ালি বিশাল বড় একটা চ্যালেঞ্জিং নিয়েছি বাজেট ট্রাভেল করার জন্য, যেহেতু আমার পয়সা কম ছিল, কম খরচের মধ্যে আমি ট্রাভেল করতে চেয়েছিলাম, সেজন্য আমাকে অনেক মৃত্যুর কাছাকাছি যেতে হয়েছে আমাকে।
তো সেরকম কঠিন চ্যালেঞ্জ আমি জানি না কেউ করতে পারবে কিনা। সেটা যদি কেউ কেউ যদি যায়, আমি তাহলে তাদেরকে পরামর্শ দেব যে যখনই আমার পাশে কেউ বাসের মধ্যে বসবে, তার সাথে ঠিক সেভাবে সুন্দর করে আচরণ করতে হবে। বা খারাপ জিনিসটাকেও, কিন্তু একটা খারাপ মানুষও কিন্তু ভালো হয়ে যায় যখন আমার অ্যাটিটিউড বা আমার এক্সপ্রেশন ঠিক থাকে তখন। তাই যখনই যে অবস্থায় থাকবে সে অবস্থার মধ্যে সবসময় সতর্ক থাকতে হবে, নিজের প্রতি, নিজের পাসপোর্টটা ঠিক রাখা, অন্তত নিজের আহ নিজের সেফটির জন্য। তখন যেন কোনো আক্রমণ না হয় বা কোনো আহ, সমস্যা না হয়, সেটার জন্য লোকাল যেই কমিউনিটি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে যাওয়া, বা ওখানকার যে লোকাল পুলিশ আছে, লোকাল ইমিগ্রেশন অফিসার আছে, তাদের থেকে তথ্য নিয়ে যে আমি এই যাত্রা পর্যন্ত, এই পথ পর্যন্ত আমি যাব, এখানে যেতে যেতে আমার কোনো অসুবিধা হবে কিনা, তাদের সাথে কমিউনিকেশন রক্ষা করা। এভাবে কিন্তু আচ্ছা। যেতে হয়। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে পৃথিবীর যেখানেই যাবে, যখন ব্যাকপ্যাক নিয়ে আগন্তুক হিসাবে পৃথিবীতে আমরা নেমে পড়ি বা আমি নেমে পড়েছি, তখন কিন্তু আমার আর কোনো প্রবলেম হয়নি। মানুষে কিন্তু হয়তো একজন প্রবলেম ক্রিয়েট করেছে, কিন্তু 10 জন আমার পাশে এসে দাঁড়িয়েছে আমাকে হেল্প করার জন্য। সো কোনো ভয় নেই, ভয়হীন ভাবে কিন্তু নেমে পড়া যাবে, এবং আমিও গিয়েছি। আপনি মেয়ে হিসেবে, একদম মেয়ে হিসেবে কি কোনো এরকম কোনো অবস্থা বা বাজে অবস্থার সম্মুখীন কি হয়েছিলেন, সেটা আপনি কিভাবে উতরে গেছেন? একটু সংক্ষেপে একদম শুনবো মেয়ে যদি হিসেবে এরকম আমার থাকে। অ্যাকচুয়ালি অ্যাসল্ট জাতীয় কোনো ধরনের দুর্ঘটনা আমার ঘটেনি কখনো। আহ বরং আরো মজার ঘটনা ঘটেছে। যখন ইমিগ্রেশন ক্রস করেছি, আমাকে বলেছে যে আমাকে বিয়ে করবে কিনা, বা হাসতে হাসতে বলেছে আমি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে পছন্দ করো কিনা। এই ধরনের ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি প্রস্তাব আমি পেয়েছি, কিন্তু কোনো ধরনের কোনো খারাপ কোনো কিছুর মধ্যে আমি পড়িনি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার পরবর্তী পরিকল্পনা সম্পর্কে একটু জানতে চাই, ভ্রমণ সংক্রান্ত। এবং আপনি একটু আগে বলছিলেন যে আপনি নতুনদের জন্য কিছু কাজ করতে চান। এবং আপনার এই সব মিলিয়ে আপনার ভ্রমণ পরিকল্পনা এবং আপনি বাংলাদেশের মেয়েদের জন্য কিংবা কিশোর কিশোরীদের জন্য কি পরিকল্পনা আছে? জি, আমার আমার এখনো কিছু দেশ বাকি আছে, অর্থাৎ আমি জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রতিটি দেশে আমি যেতে চাই। আর কিছু দেশ বাকি আছে, 23টি দেশের মতো বাকি আছে, সেটা আমি ভ্রমণ করতে চাই। আর এর মাঝে আমি অ্যাকচুয়ালি খুব দ্রুত আমার প্ল্যান আছে যে আমি একটা ভ্রমণ অ্যাডভেঞ্চার একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করব। যে কোনো মেয়েরা যদি তারা ট্রাভেল করতে চায়, বা ছেলেরা, মেয়েরা, তরুণরা ট্রাভেল করতে চায়, তাদেরকে আমি পরামর্শ দিব, এবং আমি যেভাবে ট্রাভেল করছি আমি ঠিক সেভাবে তাদেরকে ট্রাভেল করাতে নিয়ে যাব। এটা তো আমার সোলো ট্রাভেল, কিন্তু তাদেরকে আমি হয়তো, আমি গেলাম বা আমার যারা প্রতিনিধি আছে তারা যাবে, ভিন্ন ভিন্ন ভাবে, হয়তো 5টা দেশ, 10টা দেশ, 3টা দেশ, এভাবে জোন করে করে তাদেরকে আমি কম খরচের মধ্যে ট্রাভেল করানোর জন্য আমি চেষ্টা করব। সো আমি ডিফারেন্ট টাইপ অফ প্ল্যাটফর্ম ক্রিয়েট করব তরুণদের জন্য, যারা বয়স্ক মায়েরা আছে, বা যারা খুব ট্রাভেল করতে চায় একটা সময়ের পরে, যারা রিটায়ার্ড করেছে, এবং যারা অনেক পার্সন আছে যারা ট্রাভেল করতে চায়। সো ডিফারেন্ট প্ল্যাটফর্মে আমি তাদেরকে ট্রাভেল করাবো, এবং প্রত্যেকটা ট্রাভেলের মাঝে আমি কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস রাখবো, এবং কিছু আমার প্ল্যান আছে যে কিছু শিক্ষণীয় কিছু অ্যাক্টিভিটিস রাখবো, যার মাধ্যমে শুধু ভ্রমণ যেন শুধু রিল্যাক্সের জন্যই যে ভ্রমণ হয় তা না, ভ্রমণ যেন একটা শিক্ষার একটা অংশ হয়, সেভাবে আমি প্ল্যান করছি যে ট্রাভেলটা করানোর আচ্ছা। জন্য। আচ্ছা, আপনি মিডল ইস্টের যে দেশগুলোতে গিয়েছেন, আপনি কি মক্কা মদিনায় গিয়েছেন? আপনার ফ্যামিলি, আপনি বলেছেন যে আপনি বেশ কি বলবো, খুবই সম্ভ্রান্ত একটা পরিবার থেকে আপনি এসেছেন, আপনার দাদার গল্প আপনি করছিলেন। এটা যদি একটু জি, বলেন যে মক্কা মদিনা গিয়ে আপনার কেমন অনুভূতি হয়েছে বা গিয়েছেন কিনা? জি, জি, আমি আমি সৌদি আরব আমি গিয়েছি, এবং সৌদি আরব যাওয়া মানে তো আমি সৌদি আরব ট্রাভেল করেছি। এবং সৌদি আরব অর্থাৎ আমি প্রথমেই কিন্তু আমি জেদ্দাতে নেমেছি, তারপর মক্কায় গিয়েছি। মক্কায় যেয়ে আমি ওই অংশটা আমি অ্যাকচুয়ালি আমি ওমরা করেছি। এবং যখন আমি ওখানে পা রেখেছি, আমি যখন গেট দিয়ে আমার গাড়িটা যাচ্ছে, এবং ওখানে যখন আমি পা রেখেছি, বা আমি প্রথমেই যখন লাব্বাইক লাব্বাইক মানে ধ্বনি হচ্ছিল, ওই সময়টা আমার ভেতরে যে সাউন্ডটা, আমার ভেতরে একটা শান্তির যেন একটা বিশাল বড় একটা বারতা, সেটা বয়ে যাওয়া, আসলে এটা এক্সপ্লেইন করা যাবে না। মানুষ যখন ওখানে যাবে তখন এটা ফিল করতে পারবে। পুরো শরীর মনের মধ্যে এক ধরনের প্রশান্তি চলে আসে, যে আমার মনে হয় যে আমি একটা ভিন্ন রকম একটা ভিন্ন একটা জগতে আমি চলে গিয়েছি ওই সময়টা। একটা স্পিরিচুয়ালিটি, একটা রিলিজিয়াস স্পিরিচুয়ালিটির মধ্যে আমি চলে গেছি তখন। এবং সেটা খুবই আর অসাধারণ ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে। যে আমি পুরো বিশ্বের জন্য আমি দোয়া করেছি, মানুষের জন্য দোয়া করেছি, আমার নিজের জন্য করেছি। দারুণ অভিজ্ঞতা। আমি আরেকটা প্রশ্ন যেটা আমাকে ভীষণ কৌতূহলী করছে, সেটা হচ্ছে আপনি যখন বিভিন্ন দেশ থেকে আসেন, আপনি কি কোনো সুভেনির বা হচ্ছে সেই দেশের কোনো কিছু আহ আপনার কাছে স্মৃতি হিসেবে আপনি রেখে দেন কিনা, বা আপনার এরকম কোনো দারুণ আর্কাইভ করা কোশ্চেন, আছে কিনা?
ডেফিনেটলি ডেফিনেটলি আমার খুবই ইচ্ছে যে আমি অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম করার আমার ইচ্ছে। সেটা আম, আমার প্ল্যান আছে, এটাও আমার একটা প্রজেক্ট যেখানে পৃথিবীর প্রত্যেক দেশের যে অ্যাকচুয়ালি হিউম্যান ফেস বা পৃথিবীর প্রত্যেক দেশের থেকে আমি যা যা কালেক্ট করেছি বা যা যা অ্যাক্টিভিটিস করেছি সেটার একটা স্টোরি থাকবে, প্রত্যেকটা কর্নার একটা কর্নার থাকবে, প্রত্যেক দেশের একটা কর্নার। মানুষ যেন ওখানে ঢুকলে ভাবতে পারে বা জানতে পারে যে একটা এনসাইক্লোপিডিয়া পৃথিবীর, আবার একটা পৃথিবী। আমার সারা পৃথিবী থেকে বিভিন্ন দেশের টাকা এবং কয়েন সংগ্রহ করেছি, সুভিনিয়র সংগ্রহ করেছি। সেগুলো দিয়ে আমি আমার ইচ্ছে যে সেগুলোকে ফ্রেম করে করে আমি আমার মিউজিয়ামের মধ্যে আমি রাখবো। নিজস্ব একটা মিউজিয়াম জি, মতো করার। জি। আচ্ছা, এর পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন আপনি বলতে পারেন, সেটা হচ্ছে আপনার কোনো বই আছে কিনা বা লেখার কোনো জি, আপনার আমার লেখা ভ্রমণ অ্যাকচুয়ালি বিষয়ে? আমি 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 তো পত্রিকায় অনেক লেখালেখি করেছি আমার ভ্রমণ বিষয়ক। আর আমি আমি একটা বই লিখছি মানে আমার অ্যাকচুয়ালি অনেক দূর লেখা এগিয়েছে। ইনশাল্লাহ আমার খুব দ্রুত আমার বই বের করার প্ল্যান আছে। সেটা আমি ডেট এবং তারিখ বলবো না, যখনই আমার এটা কমপ্লিট হবে। আমি খুব রিসার্চ করে লিখছি যেন লেখাটা যেন পরবর্তী জেনারেশনের কাজে লাগে, এমন ভাবে লিখছি যেন সবকিছু যেন শুধু আমার ভ্রমণ কাহিনী নয়, এটার মাঝে বিভিন্ন তথ্য, যে তথ্যগুলো হয়তো একজন একজন মানুষ বিজনেস করবে তার কাজে লাগবে, বা একজন মানুষ ভ্রমণ করবে তার কাজে লাগবে, বা একজন মানুষ পৃথিবী সম্পর্কে কোনো একটা জিওগ্রাফি সম্পর্কে জানতে চায়, বা ওই দেশের অবস্থান সম্পর্কে জানতে চায়, ওই দেশে কি কি আছে, কোথায় কোন জায়গায় স্বর্ণ আছে, কোন জায়গায় কি আছে, বিভিন্ন তথ্য নিয়ে আমি আমার লেখাগুলো আমি সাজাচ্ছি। সেজন্য আমার একটু সময় লাগছে, যেন পরবর্তী জেনারেশন আমার বই পড়ে যেন সেভাবে আমি চেষ্টা করছি লেখার জন্য। আচ্ছা, বোঝা যাচ্ছে আপনি ছোটবেলা থেকে অনেক গুছানো মানুষ ছিলেন এবং আপনি এখনো আপনার সম্পূর্ণ পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছেন। আমাদের একজন ধন্যবাদ। আপনার শুভাকাঙ্ক্ষী একজন আমাদেরকে কমেন্ট করেছেন, পরিব্রাজক নাজমুল ভালো লাগে আমার। আমার ট্রাভেলিং অনেক পছন্দ। আমার প্রশ্ন হচ্ছে, ট্রাভেলিং করার ক্ষেত্রে আপনি কোন, কোন এরিয়াকে বেছে নিতেন? কিভাবে প্ল্যানিং করতেন? তো আমরা আশা করছি শিরিন শেলী নাম কি? প্রশ্নের উত্তরটি আচ্ছা আচ্ছা। শিরিন শেলী জি। উত্তরটি আপনি দিয়েছেন। আমাদের প্রশ্নে এটা ছিল। তো তিনি হয়তো যদি লাইভটা আরেকবার একটু দেখেন তিনি হয়তো পেয়ে যাবেন। আর নতুন জি। করে আপনাকে প্রশ্নটি করছি না। আচ্ছা, আপনার কাছে শেষ প্রশ্ন আমার। আপনি তো পৃথিবীর ১৭৮ টি দেশে ভ্রমণ করেছেন। অনেক জায়গায় আপনি অনেক সম্মাননা পেয়েছেন। এগুলো নিয়ে জি। আমি আর কোনো বাড়তি প্রশ্ন করব না। আমার যেটা প্রশ্ন যে পুরো পৃথিবীটাকে আপনি পরিবার বলছেন। আপনার আসলে পুরো পৃথিবী ভ্রমণ করে আপনার কি মনে হয়েছে? আমরা আসলে কি শিখি? এই যে আমরা তো অনেক দেশ ভ্রমণ করিনি, আপনি করেছেন। আপনার কাছে কেমন মনে হয় যে আমাদের জন্য শিক্ষণীয় কি আছে? এটাই আমার শেষ প্রশ্ন। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই মানুষ, যে আমাদের কারোর সাথে কারো কোনো যুদ্ধে জড়ানো যাবে না, দ্বন্দ্বে জড়া যাবে না। কখনোই আমাদের চিন্তা করা যাবে না যে কে কোন ধর্মের, কে কোন বর্ণের। আমরা সবাই মানুষ। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হবে। এবং সেটাই কিন্তু আমি শিখেছি, যে আমি পৃথিবীতে বিভিন্ন জায়গায় যখন আমি গিয়েছি, বিভিন্ন মানুষের সাথে আমি মিশেছি, মানুষ যখন আমাকে হেল্প করেছে, তখন কিন্তু আমি জিজ্ঞেস করিনি তাকে সে কোন ধর্ম বা কোন বর্ণের। তখন আমার মনে হয়েছে সে একজন মানুষ, সে আমাকে হেল্প করছে, বা আমি তাকে আহ, খে- আমি আমি গিয়েছি, তারা আমাকে রেসপেক্ট করছে। এই যে সারা পৃথিবী থেকে আমি জানতে পেরেছি যে হাজারো, যে মানে যুগ যুগ ধরে যে মানব জাতির যে আবির্ভাব হয়েছে, আমরা একটা রুট থেকে কিন্তু এসেছি। সো একই আকাশের নিচে বসবাস করছি, একই সূর্যের আলো নিচ্ছি, একই চন্দ্রের আলো পাচ্ছি, একই রকম পানি খাচ্ছি, স্কিনের নিচে কিন্তু আমরা সবাই একই। সো আমাদের মাঝে যেন কোনো ভেদাভেদ থাকে না। এই জিনিসটা কিন্তু আমি শিখেছি এবং আমি সবাইকে বলতে চাচ্ছি। অনেক, অনেক ধন্যবাদ। কিভাবে ১ টা ঘন্টা কেটে গেল আমরা জানি না। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন অপরাজিতা লাইভের আমাদের আজকের অপরাজিতা বাংলাদেশের পরিব্রাজক এবং তিনি বাংলাদেশের ফ্ল্যাগ গার্ল। তিনি সবসময় বাংলাদেশের পতাকা সাথে রাখেন এবং যেখানেই যান বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করেন আমাদের বাংলাদেশকে। এই মানুষটির সাথে থেকে আমরা ১ টি ঘন্টা তার বিভিন্ন গল্প শুনলাম। একটা একটা কবিতায় পড়েছিলাম আমরা, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় করে। আমাদের প্রিয় নাজমুন নাহার সোহাগী, যার নামটা ভীষণ আদুরে, তিনি পুরো বিশ্বটাকে আপন হাতের মুঠোয় দেখার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং তার জন্য আমাদের অনেক অনেক শুভকামনা রইল। শুভকামনা প্রিয় নাজমুন নাহার। আপনাকে আমাদের প্রোগ্রামে পাবো, এটা আসলে আমাদের জন্য ভীষণ বড় একটা সৌভাগ্য। আপনাকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, এবং অপরাজিতার জন্য অনেক শুভকামনা। দর্শক সবার জন্য অনেক শুভকামনা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।